এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব পাঁচ সংস্থান তত্ত্ব সম্পর্কে। এই পাঁচ সংস্থান তত্ত্ব ভীষণ জরুরি ভূগাঠনিক অর্থাৎ জিওটেকটনিক্সে। তাই এই পাঁচ সংস্থান তত্ত্ব থেকে আমরা আজকে কি কি পড়ব প্রথমে বলি। প্রথমে আমরা পড়ব পাত সংজ্ঞা, অর্থাৎ পাত বলতে কি বোঝায়, পাত সংস্থান তত্ত্বটা কি করে বিকাশ হলো অর্থাৎ ডেভেলপমেন্ট অফ প্লেট টেকটনিক থিওরি। এই ডেভেলপমেন্ট অফ প্লেট টেকটনিক থিওরি হওয়ার পরে অর্থাৎ প্লেট টেকটনিক্স তত্ত্ব আসার পরে সেই তত্ত্বের মূল কথা কি ছিল, পাতের বৈশিষ্ট্য কি, পাত সীমান্ত এবং পাত প্রান্ত বা সীমা বলতে কি বোঝায়, পাতের প্রকারভেদ কি কি আছে, পাত সঞ্চালনের কারণ, বিভিন্ন পাত সীমান্তে সৃষ্ট ভূমিরূপ, পাত সংস্থান তত্ত্বের দুর্বলতা কি আছে, এর গুরুত্ব কি, হটস্পট বলতে কি বোঝায়। আর এই পাত সংস্থান তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসার মতো তথ্য সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। এরকম একটা সম্পূর্ণ পিডিএফ থেকে তোমাদের পড়াবো এবং ইম্পর্টেন্স লাইন কিছু তোমাদের লিখিয়ে দেবো, ঠিক আছে। আর এরকম একটা পিডিএফ এরপরে আর একটা আমার হাতে লেখা কিছু তথ্য, ঠিক আছে, হাতে লেখা কিছু তথ্য এখান থেকে পড়াবো তোমাদের। আর অবশ্যই একটা ছোট বা নিচু ক্লাসের যে বই আছে সেইখানেও পাত সংস্থান সম্পর্কে আলোচনা করা আছে, সেটাও তোমাদের বলবো, ঠিক আছে। তবে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা প্রথমে জানবো পাত বলতে কি বোঝায়। আসলে পাত কি দেখো, এখানে আমরা আগের ক্লাসে আলোচনা করে নিয়েছি যে পৃথিবীর অভ্যন্তরে কি আছে, ঠিক আছে। আজকে সেই পৃথিবীর অভ্যন্তরে কি আছে সেই সংক্রান্ত কিছুটা তথ্য বা ধারণা তোমাদের যদি না থাকে তাহলে এটা পড়তে অসুবিধা হবে। বেশ, যদি কেউ না দেখে থাকো আগের ক্লাস দেখে আসতে পারো, আমার প্লে লিস্টে সাজানো আছে। পাতের সংজ্ঞা, পাত বলতে কি বোঝায়। দেখো এখানে ছবিটা দেখতে পাচ্ছ, সারা পৃথিবী কিছু খণ্ডে বিভক্ত আছে। একটা খণ্ডকে আমরা বলছি ইউরেশীয় পাত, আর একটা খণ্ডকে বলছি উত্তর আমেরিকা পাত, আফ্রিকা পাত, একটা জায়গায় দেখাচ্ছে লাল কালারের যেগুলো আছে সেগুলো ম্যাগমা, আর আরেকটা আছে কি দক্ষিণ আমেরিকা পাত। অর্থাৎ পৃথিবীর ওপরে যে শিলামণ্ডল আছে সেই শিলামণ্ডল কতগুলো খণ্ডে বিভক্ত, সেই খণ্ডগুলো অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসছে এবং সেই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর যেগুলো ভাসছে সেইগুলো এক একটা আমরা পাত বলছি, ঠিক আছে। এইখানে যদি ম্যাপে দেখো যে পৃথিবীর এই যে এইখানে এটা ইউরেশিয়ান প্লেট, এটা নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, আফ্রিকান প্লেট, ইউরেশিয়ান প্লেটের অংশ এটা, আর এটা হলো ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, ঠিক আছে। বেশ, এই কটা হলো পাত। এবার পাতের সাধারণ সংজ্ঞায় কি বলছে, শিয়াল ও সীমা গঠিত পৃথিবীর শিলামণ্ডলীয় স্তর বা ভূত্বক ছোট বড় কতগুলো পাতলা অনমনীয় কঠিন চলমান খণ্ডে বিভক্ত। শিয়াল সীমা কি আমরা আগে পড়ে এসেছি। বেদ এবং গভীরতা তুলনায় পৃষ্ঠদেশীয় ক্ষেত্রফল বেশি হওয়ায় কানাডীয় ভূপদার্থবিদ তুজো উইলসন সর্বপ্রথম এই ভূত্বকীয় খণ্ডগুলিকে প্লেট নামে অভিহিত করেন। মনে রাখবে, এই তুজো উইলসন আমাদের একজন ভূপদার্থবিদ যিনি প্রথম এই পাত শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন, ঠিক আছে। এই পাত সংস্থান তত্ত্বটা যখন তৈরি হয়ে গেল, ঠিক আছে, তখন আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারলাম, কেন অগ্ন্যুৎপাত হচ্ছে সেটা জানতে পারলাম ভালো করে, ঠিক আছে। সুনামি কেন হচ্ছে অর্থাৎ ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প কেন হয়, ঠিক আছে, ভূমিধস কেন হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ভূমিধস হচ্ছে, অগ্ন্যুৎপাত হচ্ছে, এই বিষয়গুলো আমরা খুব ভালো রকমভাবে ব্যাখ্যা করতে পারলাম। অর্থাৎ পাত সংস্থান তত্ত্বর সাহায্যে আমরা কি কি জানতে পারলাম, এক অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, ঠিক আছে। তারপরে পৃথিবীতে যে ভাঁজযুক্ত পর্বতগুলো আছে
ঠিক আছে। ভঙ্গিল পর্বত আছে, যেমন আমাদের হিমালয় পর্বত, সেই ভঙ্গিল পর্বত বা হিমালয় পর্বত কি করে তৈরি হলো তারও ব্যাখ্যা এই পাঁচ সংস্থান তত্ত্ব দিতে পারলো। তবে আমরা বলতে পারি পাঁচ সংস্থান তত্ত্ব ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা অগ্ন্যুৎপাত, ঠিক আছে, ভূমিকম্প, তারপরে পৃথিবীতে যে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে তার ব্যাখ্যা দিতে পারলাম। ঠিক আছে। এরপরে আমরা নিচু ক্লাসের বইতে একবার দেখে নিই কি বলছে, পাত বলতে কি বোঝায়। এই পাঁচ সংস্থান তত্ত্বটা মনে রাখবে কত দশকে তৈরি হয়েছিল? 1960-এর দশকে এই পাঁচ সংস্থান তত্ত্বটা আবির্ভাব হয়। এর মাধ্যমে ভূপদার্থবিদ্যায় এক যুগান্তকারী আবিষ্কার ঘটে, যা সমস্ত প্রাকৃতিক বিষয় বিজ্ঞানসম্মত স্পষ্ট সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে। এখানে কারা কারা ছিলেন বিজ্ঞানী? একটা ছিলেন লাপিচো, উইলসন, ম্যাকেঞ্জি, পার্কার, মর্গান প্রভৃতি ভূবিজ্ঞানীরা পাত সম্পর্কে গুরুত্বপূর্ণ গবেষণা করেন। এখানে তারা কি বলেন? ভূবিজ্ঞানীদের মতে ভূত্বক কতগুলি খণ্ড, শক্ত কঠিন খণ্ডে বিভক্ত, এগুলিকে ভূবিজ্ঞানীরা এক একটা পাত বলেছেন। পাতগুলো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের তুলনায় বেধ খুবই কম, অর্থাৎ অতটা পুরুত্ব নয়। পাতগুলি গড়ে 70 থেকে 150 কিমি পুরু ভূপৃষ্ঠ থেকে বহিগুরুমণ্ডল, অর্থাৎ মনে রাখবে আউটার ম্যান্টেল, বহিগুরুমণ্ডলে আমাদের আছে আউটার ম্যান্টেল অ্যাস্টেনোস্ফিয়ার স্তর পর্যন্ত পাতগুলো বিস্তৃত। পিচ্ছিল অ্যাস্টেনোস্ফিয়ারের উপর পাতগুলো খুব ধীর গতিতে সঞ্চরণ করছে। এইখানে ছবি দেখতে পাচ্ছ, এই অংশটা হলো পাতের অংশ। এই যে কালো করে দিচ্ছি, আমি কালো করে দিচ্ছি যে অংশটা, সেটা হলো পাতের অংশ। এটা হলো পাতের অংশ। ঠিক আছে। এই যে পাতগুলো অ্যাস্টেনোস্ফিয়ারে পরিচলন স্রোতকে হলো এই পাতগুলোকে সঞ্চরণের অন্যতম কারণ। পাতগুলো তাদের সীমানা বরাবর কখন একে অপরের দিকে আসছে, অর্থাৎ একে অপরের দিকে আসছে, এখানে দেখতে পাচ্ছ একে অপরের দিকে আসছে, এই যে এখানে একে অপরের দিকে আসছে। ঠিক আছে, একে অপরের দিকে আসছে এটা। আবার কখনো কখনো বিপরীত দিকে চলে যায়। বিপরীত দিকে চলে যায় মানে কি, এইটা এই দিকে গেল আর এটা এই দিকে গেল, বিপরীত দিকে গেল। ঠিক আছে, এখানেও ছবি দেখতে পাবে যে এইটা এই দিকে গেল, এটা এই দিকে গেল। ঠিক আছে, আবার এইটা এই দিকে আসছে, এটাও এই দিকে আসছে, অর্থাৎ এক এক সময় তারা বিপরীত দিকে যায়, এক এক সময় তারা সামনাসামনি সংঘর্ষও হয়। এর প্রভাবে পাত সীমানা বরাবর কি তৈরি হয়? আমরা ভূমিকম্পের ব্যাখ্যা দিতে পেরেছি, অগ্ন্যুৎপাতের ব্যাখ্যা দিতে পেরেছি, ভঙ্গিল পর্বত কেন তৈরি হচ্ছে, অর্থাৎ ভাঁজযুক্ত পর্বত কেন তৈরি হচ্ছে, সমুদ্রের নিচে যে গভীর খাত তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে, বৃত্তচাপীয় দ্বীপমালা কেন তৈরি হয়েছে। ঠিক আছে, এবার আমরা বলবো যে পৃথিবীতে কতগুলো বড়পাত আছে। পৃথিবীতে মোট 6টি বড়পাত আছে, সে পাতগুলো আমি বলছি একটু পরে। 20টি মাঝারি পাত আর কিছু ছোট পাত রয়েছে। ঠিক আছে, কতগুলো? পৃথিবীতে মোট 6টি বড়পাত রয়েছে। ঠিক আছে, 6টি বড়পাত নয়, এখানে বইতে একটু ভুল দিয়েছে, মনে রাখবে 7টি বড়পাত রয়েছে। ঠিক আছে, পাত কতগুলো রয়েছে বললাম? তবে 7টি বড়পাত রয়েছে। ঠিক আছে, 7টি বড়পাত, 8টি মাঝারি আর 20টি ক্ষুদ্র আয়তন। তাহলে মোট 7টি, 8টি মাঝারি আর 20টি ক্ষুদ্র আয়তনের পাত রয়েছে। এবার এই যে 7টি বড়পাত বললাম, এইগুলো মোটামুটি জানা গেছে যে 7টি বড়পাত, কিন্তু 20টা যে মাঝারি এবং 20টা ছোট এবং 8টা যে মাঝারি পাত আছে সেটা সম্পর্কে আমরা অতটা ধারণা এখনো পাইনি। ঠিক আছে, এই যে এখানে আমি দিয়েছি যে মেজর 7 মেজর প্লেটস কি কি আছে, 7টা বড়পাত কি কি আছে? একটা হলো নর্থ আমেরিকা পাত, একটা হলো সাউথ আমেরিকা, একটা ইন্দো অস্ট্রেলিয়া, একটা আফ্রিকানস, একটা ইউরেশিয়ান, একটা আন্টার্কটিকান আর একটা প্যাসিফিক। এবার ম্যাপে দেখো এই পাতগুলো কোথায় আছে। এই পাতগুলো এই যে এটা হলো প্যাসিফিক প্লেট, একটা বড় পাত, একটা হলো পাত। এটা হলো নর্থ আমেরিকান প্লেট, তারপরে 3 নম্বর প্লেট এটা সাউথ আমেরিকান প্লেট, এটা হলো আফ্রিকান প্লেট,
বড় পাতগুলো বলছি। এটা হলো 5 নম্বর ইউরেশিয়ান প্লেট, ঠিক আছে। এটা হলো 6 নম্বর আন্টার্কটিকা প্লেট, এটা প্যাসিফিক প্লেটেরই অংশ। তারপরে এটা 6 নম্বর অস্ট্রেলিয়ান প্লেট, ঠিক আছে। বোঝা গেছে কতগুলো হলো? 6টা। আর একটা কোনটা বাদ গেল? আর একটা দেখি কোনটা বাদ গেল। এখানে ইউরেশিয়ান, আন্টার্কটিক, প্যাসিফিক, ইন্দো অস্ট্রেলিয়া, আফ্রিকান পাতটা হয়েছে। তাহলে 1 2 3 4 5 6। আচ্ছা, এখানে আমি 6 ডবল দিয়ে দিচ্ছি, অর্থাৎ ইন্দো অস্ট্রেলিয়া পাত 7 নম্বর, অর্থাৎ 7টা পাত তোমরা দেখতে পেলে কি কি আছে, ঠিক আছে। সারা পৃথিবীতে 7টা বড় পাত মোটামুটি আমরা আইডেন্টিফাই করেছি। আরও যে ছোট পাতগুলো আছে সেইগুলো নিয়ে আমাদের বিজ্ঞান মহলে এখনো কনফিউশন আছে। সেই ছোট পাতগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পাতের কথা আমি বলছি। একটা হলো নাজকা প্লেট, একটা হলো কোকোস, একটা হলো ক্যারিবিয়ান, একটা হলো জুয়ান দি ফুকা, একটা হলো আরবিয়ান, একটা হলো পার্সিয়ান, আর একটা হলো ফিলিপাইন্স। এই কটা হলো মাইনর প্লেটস বা ছোট পাত, ঠিক আছে। এই ছোট পাতগুলো কিছুটা পাবে। এই যে একটা হলো নাজকা প্লেট, এটা হলো কোকোস প্লেট, এটা হলো ক্যারিবিয়ান প্লেট, এই যে এটা ক্যারিবিয়ান প্লেট, ঠিক আছে। এইখানে ফিলিপিন প্লেট, এইখানে আরবিয়ান প্লেট। তাহলে এইখানে কিছু প্লেটগুলো দেখালামও, ছোট পাত যেগুলো আছে, ঠিক আছে। বোঝা গিয়েছে? এইখানে আর একটা আছে ক্যারোলিন প্লেট, ছোট পাতগুলো দেখাচ্ছি আমি। বোঝা গেছে? তাহলে এইগুলো হলো ছোট ছোট পাত যেগুলো এখনো অত সহজে সব বের করতে পারেনি। বেশ, তাহলে পাত বলতে কি বোঝায় সেটা বোঝা গেল। এবার পাতের আমরা কি পড়বো? পাত সংস্থান তত্ত্বের বিকাশ। এই পাত সংস্থান তত্ত্বটা ডেভেলপমেন্ট কি করে হলো? ডেভেলপমেন্ট অফ টেকটনিক থিওরি, ডেভেলপমেন্ট অফ প্লেট টেকটনিক থিওরি। মনে রাখবে যে পাত সংস্থান তত্ত্বটা কবে বিকাশ হয়েছে বললাম? একটু আগে 1960-এর দশকে, ঠিক আছে। 1960-এর দশকে পাত সংস্থান তত্ত্বের বিকাশ হয়েছে। সেই পাত সংস্থান তত্ত্বের যে বিকাশ হয়েছে তার মধ্যে কারা কারা ছিলেন? 1965 খ্রিস্টাব্দে তুজো উইলসন। মনে রাখবে তুজো উইলসন নামটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ইনি পাত শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। ইনি কি করেছিলেন? পাত শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। তার পত্রিকাটার নাম কি ছিল? তার নেচার পত্রিকায় একটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেন এবং এই প্রবন্ধ উল্লেখ করেন যে ভূত্বকে কতগুলি চলমান খণ্ড বা প্লেটে বা পাতের সমন্বয়ে গঠিত। আর এই পত্রিকার মাধ্যমে প্রথম যাত্রা শুরু হয়। এরপরে ঠিক 2 বছর পরে 1967 খ্রিস্টাব্দে ম্যাকেঞ্জি ও পার্কার পাতের চলন সম্পর্কে বিশদে ব্যাখ্যা দেন। মনে রাখবে পাতের চলন সম্পর্কে ম্যাকেঞ্জি এবং পার্কার বিশদে ব্যাখ্যা দেন 1967 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এরপরে আছে 1968 খ্রিস্টাব্দে মর্গ্যান ও ফরাসি বিজ্ঞানী লা পিচো পাত ভূগঠনিক মতবাদকে বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন এবং মতবাদটিকে প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করে জনপ্রিয় করে তোলেন। অর্থাৎ পাত সংস্থানের সম্পর্কে যদি বলা হয়, পাত শব্দটা তুজো উইলসন, পাতের চলন প্রথম বলেছিলেন ম্যাকেঞ্জি এবং পার্কার, আর পাত সংস্থান তত্ত্বকে একটা বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠা করেছিল ফরাসি ভূবিজ্ঞানী মর্গ্যান ও লা পিচো, ঠিক আছে। প্রসঙ্গত উল্লেখ করা যায় অনেকে লা পিচোকে পাত সংস্থান তত্ত্বের জনক বলে অভিহিত করা হয়। তবে পাত সংস্থান তত্ত্বের প্রবক্তা বা স্রষ্টা হিসাবে কোনো একজন বিজ্ঞানীর নাম করাই উচিত নয়, কারণ মতবাদটি একাধিক বৈজ্ঞানিক মৌলিক গবেষণার ফল। এছাড়াও আরও কিছুজন ছিল অলিভার হার্টজলার প্রমুখ ভূবিজ্ঞানীও তাদের বিভিন্ন মৌলিক গবেষণা দ্বারা এই মতবাদকে কি করেছেন? সমৃদ্ধ করেছেন। তবে পাত সংস্থান তত্ত্বের আমরা জনক বা বিকাশ কি করে হলো বুঝতে পারলাম। 1965 খ্রিস্টাব্দ থেকে 1968-র মধ্যে দীর্ঘ এই 3 বছরে সব থেকে বেশি ডেভেলপ হয়েছে, ঠিক আছে। পাত শব্দটা ব্যবহার করেছে জেটি উইলসন, ঠিক আছে। পাতের চলন সম্পর্কে প্রথম বলেছেন ম্যাকেঞ্জি ও পার্কার। আর পাতের চলন কেন হয় সেটাও আমরা জানবো। বিশেষ করে শুনে নাও, গুরুমণ্ডলে যে অ্যাস্ট্রোস্ফিয়ার আছে সেখানে পরিচলন স্রোতের জন্য পাতের সঞ্চালন হয়, সেই সম্পর্কে প্রথম বলেন কি ম্যাকেঞ্জি ও পার্কার। কিন্তু পরিচলন স্রোত যে আছে গুরুমণ্ডলে সেটা সম্পর্কে প্রথম কে বলেন? আর্থার হোমস,
ঠিক আছে, বেশ পরে বলছি এটা। আর লাপিচো আর মর্গ্যান পাঁচ সংস্থানটা তত্ত্বটাকে বিকাশ করে, তাই এটাকে কি বলা হচ্ছে, তাদের দুজনকে বলে পাঁচ সংস্থান তত্ত্বের জনক। তাহলে আমাদের দুটো ইউনিট হয়ে গেল, একটা হলো পাঁচ সংস্থান তত্ত্বের বিকাশ। এবার পাঁচ সংস্থান তত্ত্বের মূল কথা, মেন থিম অফ দ্য থিওরি। এই তত্ত্বের মূল কথা কি ছিল, আমরা এই তত্ত্বের মূল কথায় যাচ্ছি। এই তত্ত্বের মূল কথা ছিল কি, ভালো করে শুনবে। এই তত্ত্বের মূল কথা কি ছিল, যে 1 নম্বর, পৃথিবীর কঠিন উপরিভাগ বা ভূত্বক একটানা বিস্তৃত নয়, বরং খণ্ড খণ্ড অংশে বিভক্ত। এটা প্রথম বক্তব্য তাদের। 2 নম্বর বলছে, এই ভূত্বকীয় খণ্ডগুলির আয়তন বা পৃষ্ঠদেশের ক্ষেত্রফল প্রায় 10 থেকে 10 বর্গ কিমি। ঠিক আছে, 10 থেকে 10 এটা 10-এর পিঠে 6 হবে, হ্যাঁ, 10⁶ থেকে 10⁶ বর্গ কিমি। তুলনায় গভীরতা এবং বেধ বা বেধ 70 থেকে 150 কিমি কম হয়, এগুলিকে প্লেট বা পাত বলা হয়। অতটা কি এইরকম দেখতে, এই পাতগুলো এইরকম দেখতে, জায়গাটা অনেকটা বিস্তৃত জুড়ে হয়, কিন্তু এই যে পুরুত্বটা অনেকটা কম। ঠিক আছে, এই পুরুত্বটা অনেকটা কম, অর্থাৎ এইখান থেকে এতখানি ডিস্টেন্স অনেকখানি, কিন্তু এই যে পুরুত্ব, এই যে এই অংশটা অনেক কম। ঠিক আছে, তাই এটাকে বলছে পাত। এই প্লেট বা পাতগুলি কঠিন ভূত্বক এবং তার সঙ্গে গুরুমণ্ডল উর্ধ্বাংশে আংশিক কঠিন অংশ নিয়ে গঠিত। পাতগুলি গুরুমণ্ডল উর্ধ্বাংশে উত্তপ্ত অর্ধতরল অ্যাস্টেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে। কেমন দেখতে লাগে অ্যাস্টেনোস্ফিয়ারের উপর যদি ভাসমান অবস্থায় থাকে? এই যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে এই অংশটা হলো অ্যাস্টেনোস্ফিয়ার। ঠিক আছে, এই অংশটা হলো অ্যাস্টেনোস্ফিয়ার, লাল কালারে যেটা দেখছো সেটা অ্যাস্টেনোস্ফিয়ার। আর এইখানে এই যে এইগুলো এক একটা কি, এই যে এইগুলো এক একটা পাত। ঠিক আছে, এইগুলো এক একটা পাত, শক্ত কঠিন আস্তরণ দিয়ে তৈরি, এইগুলো এক একটা পাত। ঠিক আছে, তো পাত দেখতে পেলে কেমন দেখতে, এই যে এইটা এক একটা পাত। বেশ, এরপরে কি বলছে, পাতগুলি একে অপরের থেকে চ্যুতি রেখা দ্বারা বিচ্ছিন্ন। আমরা চ্যুতি বলতে কি বোঝায় আগের দিন পড়ে এসেছি। এই পাতগুলি কোনোটা হয় মহাসাগরীয় অংশ হয়। ঠিক আছে, যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত। প্রশান্ত মহাসাগরীয় পাত কোথায় আছে, এই যে এটা প্রশান্ত মহাসাগরীয় পাত, এই যে এই অংশটা, এই যে টোটালটা, এই যে এইটা টোটালটা, এই যে এই বরাবর এই টোটালটা হলো প্রশান্ত মহাসাগরীয় পাত। ঠিক আছে, এই যে টোটালটা প্রশান্ত মহাসাগরীয় পাত। তাহলে এটা পাতটা মহাসাগরীয় হতে পারে। ঠিক আছে, মহাসাগরীয় পাত হতে পারে। আর কি বলছে, যে অথবা কিছুটা মহাদেশীয় কিছুটা মহাসাগরীয় অংশ হতে পারে, অর্থাৎ কিছুটা মহাদেশীয় কিছুটা মহাসাগরীয় হতে পারে। অর্থাৎ একটা পাতে দুটো বৈশিষ্ট্য থাকতে পারে নিয়ে গঠিত, তবে সম্পূর্ণ মহাদেশীয় অংশ দ্বারা গঠিত কোনো পাত নেই। এটা মনে রাখবে, সম্পূর্ণ মহাদেশীয় অংশ দ্বারা গঠিত কোনো পাত নেই। এই পাতগুলির সবই অত্যন্ত উত্তপ্ত অর্ধতরল অ্যাস্টেনোস্ফিয়ারের সৃষ্ট চক্রাকারে গতির পরিচলন স্রোতের জন্য গতিশীল অবস্থায় রয়েছে অ্যাস্টেনোস্ফিয়ারে। গতিশীল ভূত্বকে পাতগুলি কোথাও পরস্পর দিকে এগিয়ে এসে সংঘর্ষ ঘটাচ্ছে, যেটাকে বলা হয় অভিসারী চলন। কোথাও পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, যেটাকে বলা হয় প্রতিসারী চলন। আবার কোথাও পরস্পরের অনুভূমিকভাবে পাশ কাটিয়ে অগ্রসর হচ্ছে, যেটাকে বলা হয় নিরপেক্ষ চলন। আমরা পাতের 3টে চলন একটু পরেই পড়ছি, দেখাচ্ছি পাতের 3টে চলন কি। পাতের 3টে চলন, অভিসারী চলন, প্রতিসারী। দেখো এইখানে, এইখানে দুটো পাত এক পাশ থেকে অন্য পাশে সরে যাচ্ছে, এই দিকে একটা যাচ্ছে আর একটা এইদিকে যাচ্ছে, এটাকে বলা হয় প্রতিসারী বা ডাইভার্জেন্ট। এটা হলো ডাইভার্জ করে যাচ্ছে। এটা কি হচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, এটাও এইদিকে আসছে, দিয়ে কি হচ্ছে, এটাকে বলা হয় কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। আর এটা একে অপরের সংঘর্ষ হচ্ছে না, এটা এইদিকে যাচ্ছে এটা এইদিকে যাচ্ছে,
ঠিক আছে, যখন নতুন বন্ধুত্ব হয় কারোর সঙ্গে তখন কনভার্জেন্ট প্লেটের মতো কাছাকাছি আসে, যখন ঝগড়া হয়ে যায় তখন ডাইভার্জেন্ট প্লেটের মতো দূরে সরে যায়। আর যখন তারা অনেক দিন পরে মিলেছে, ঠিক আছে, কিন্তু ঝগড়া হওয়ার জন্য কেউ কারোর সঙ্গে কথা বলছে না, তাই একজন এইদিকে যাচ্ছে, একজন এইদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি, ট্রান্সফর্ম বা নিরপেক্ষ পাত সীমান্ত। ঠিক আছে, পাতের তিনটে চলন ছবিতে দেখালাম। এরপরে আছে দেখো, পাতগুলোর এরূপ চলনের ফলে পাত সীমানা বরাবর ভঙ্গিল পর্বতের উত্থান হয়, আমাদের ভঙ্গিল পর্বত তৈরি হয়, সমুদ্র খাত সৃষ্টি হয়, মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয়, বৃত্তচাপীয় দ্বীপমালা গঠন হয়, ভূমিকম্প হয়, অগ্নুৎপাত হয়। তাহলে আমরা এই সবকটা কোথায় হচ্ছে দেখি। এই যে দেখো, এই যে এটা কি, এই যে এই অংশটা, এই অংশগুলো তৈরি করেছে ভঙ্গিল পর্বত। ঠিক আছে, এই অংশটা তৈরি করেছে একটা অগ্নুৎপাত, অগ্নুৎপাত হচ্ছে এখানে। ঠিক আছে, আর এই জায়গাটা বরাবর, এই যে এই জায়গাটা বরাবর তৈরি করেছে সামুদ্রিক খাত, এই জায়গাটা লাল কালার বরাবরটা সামুদ্রিক খাত তৈরি করেছে, যেহেতু এখানে ঢুকে যাচ্ছে নিচে, তাই এখানে সামুদ্রিক খাত তৈরি হয়েছে। ঠিক আছে, আর এই যে এরকম ভলক্যানিক ইরাপশন হচ্ছে, ভলক্যানিক মানে অগ্নুৎপাত হচ্ছে, এর জন্য সমুদ্রে ছোট ছোট দ্বীপ তৈরি হবে, যেটাকে বলা হয় কি, আইল্যান্ড। ঠিক আছে, আর এখানে এই যে এইগুলো কি, এই যে এই কালারগুলো, এই যে এইগুলো করছে, এগুলো হলো মধ্য সামুদ্রিক শৈলশিরা। আমরা ছবিতে দেখব মধ্য সামুদ্রিক শৈলশিরা কি করে তৈরি হচ্ছে। ঠিক আছে, বেশ। এরপরে কি বলছে, এরপরে বলছে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর দুটি পাতের প্রতিসারী চলনের ফলে নতুন সামুদ্রিক ভূত্বক সৃষ্টি হয়, যেমন সমুদ্রবক্ষে সম্প্রসারণ ঘটছে, তেমন পাতের অভিসারী চলনের ফলে সমুদ্রের খাতে পুরনো খাতের বিনাশও ঘটছে। অর্থাৎ একটা পাত আরেকটা পাতের নিচে ঢুকে যাচ্ছে, এই যে দেখো, একটা পাত আরেকটা পাতের নিচে ঢুকে যাচ্ছে। তাহলে এই অংশটা, এই যে মহাসামুদ্রিক পাত, এটা হলো মহাসামুদ্রিক পাত। ঠিক আছে, এই মহাসামুদ্রিক পাতটা কি হচ্ছে, ঢুকে যাচ্ছে বলে, মহাসামুদ্রিক পাতটা ঢুকে যাচ্ছে বলে, এখানে ঢুকে যাচ্ছে বলে এইখানটা ম্যাগমার সংস্পর্শে এসে, এই জায়গাটা ম্যাগমার সংস্পর্শে এসছে, যার ফলে গলে যাচ্ছে, অর্থাৎ মহাসামুদ্রিক ভূত্বকটা ধ্বংস হচ্ছে, নিচের দিকে নেমে, নিচের দিকে নেমে ধ্বংস হচ্ছে। আর এই গলিত ম্যাগমাগুলি আবার কি হচ্ছে, আবার এই বরাবর ওপরে উঠছে, গলিত ম্যাগমাগুলোই আবার ওপরে উঠছে, অর্থাৎ সামুদ্রিক ভূত্বক কি হচ্ছে, ধ্বংস হচ্ছে। আর একটা কি তৈরি হচ্ছে, মহাদেশীয় ভূত্বক তৈরি হচ্ছে। কোথাও মহাদেশীয় ভূত্বক তৈরি হচ্ছে, আবার কোথাও সামুদ্রিক ভূত্বক ধ্বংসও হচ্ছে, আবার নতুন ভূত্বক তৈরি হচ্ছে, নতুন সামুদ্রিক শৈলশিরা এই যে এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তাই ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে এসে এখানে জমতে জমতে কি তৈরি হচ্ছে, নতুন সামুদ্রিক ভূত্বকও এখানে তৈরি হচ্ছে। তাই এই পাতগুলোর জন্য সামুদ্রিক ভূত্বক এবং মহাদেশীয় ভূত্বক কোথাও ধ্বংস হচ্ছে, কোথাও সৃষ্টি হচ্ছে। অর্থাৎ মনে রাখবে যে সামুদ্রিক ভূত্বক সৃষ্টি হচ্ছে আবার ধ্বংস হচ্ছে, কিন্তু মহাদেশীয় ভূত্বক ধ্বংস হচ্ছে না, শুধু সৃষ্টি হচ্ছে, মনে রাখবে। মহাদেশীয় পাত হালকা বলে মাটির নিচে বলছি, অ্যাস্টেনোস্ফিয়ারে প্রবেশ করে না। ঠিক আছে, আমি বলবো একটু পরেই। তবে পাশ সঞ্চালনের যে তত্ত্বর মূল কথা সেটা বোঝা গেল। এরপরে আমাদের কি আছে, পাতের বৈশিষ্ট্য আছে। পাতের বৈশিষ্ট্য তোমরা বুঝেই নিলে কি বিষয়। এরপরে আমরা করবো কি, পাত প্রান্ত ও পাত সীমান্ত বলতে কি বোঝায়। পাত প্রান্ত, পাত সীমান্ত, একটা পাতের শেষ অংশকে কি বলা হয়, একটা পাত আমি এখানে আঁকছি, এই যে পাতটা, এটা একটা পাত, এটা একটা পাত, এই পাতের এই অংশটাকে বলা হয় পাত প্রান্ত। পাত প্রান্ত মানে শেষ অংশ, বা এই অংশটাকে বলা হয় পাত প্রান্ত বা প্লেট মার্জিন। কোনো পাতের শেষ অংশকে বলা হয় পাত প্রান্ত বা প্লেট মার্জিন। আর একটা পাত যে বরাবর একে অপর থেকে দূরে সরে যাবে বা একে অপরের কাছাকাছি আসবে, যে বরাবর একটা পাত একে অপরের কাছাকাছি আসবে,
বা পরস্পর থেকে দূরে সরে যাবে তখন তাকে কি বলা হবে? এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, এটা একটা পাত। এটা একটা পাত, একটা এইদিকে যাচ্ছে, তাহলে এই অংশটাকে বলা হয়, এই যে যেখান বরাবর দুটো কাছাকাছি আসছে সেটাকে বলা হয় প্লেট বাউন্ডারি। প্লেট বাউন্ডারি বা পাত সীমান্ত। পাতের শেষ অংশকে বলা হয় পাত প্রান্ত। আর একটা পাত থেকে যখন দূরে সরে যায়, যে বরাবর দূরে সরে যায় বা যে বরাবর কাছাকাছি আসে, ঠিক আছে, বা একটা পাত যখন একে অপরের থেকে নিরপেক্ষভাবে চলাচল করে তখন সেটা হয়ে যাবে কি? পাত সীমান্ত। তাহলে এই লাল অংশ যেটা করলাম সেটা হলো পাত সীমান্ত, ঠিক আছে। এটা হলো নিরপেক্ষ পাত সীমান্ত, এটা হলো অভিসারী পাত সীমান্ত, ঠিক আছে। একে অপরের কাছাকাছি আসছে দিয়ে এই জায়গাটা নীল অংশটা হয়ে গেছে কি? পাত সীমান্ত। যখন একটা পাত থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, এইদিকে দূরে সরে যাবে, তখন সেটাকে কি বলবো? এই অংশটা বরাবর কি? পাত সীমান্ত। তবে বোঝা গেল পাত সীমান্ত আর পাত প্রান্ত মানে কি বোঝায়। এরপরে আমরা পড়ব পাতের প্রকারভেদ। পাতের প্রকারভেদ পড়ব, ঠিক আছে। পাতের প্রকারভেদ, বেশ। পাতের প্রকারভেদে আমরা কি পড়লাম? যে আমাদের সারা পৃথিবীতে কতগুলি পাত আছে? মনে রাখবে আমাদের সারা পৃথিবীতে পাতের যে প্রকারভেদ যদি করি, এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ক্লাসিফিকেশন অফ লিথোস্ফিয়ারিক প্লেটস অন দ্য বেসিস অফ সাইজ, এটা অন দ্য বেসিস অফ, এটা এটুকুই থাকবে, অন দ্য সাইজ আর অন দেয়ার লোকেশন, ঠিক আছে। সাইজ অনুযায়ী আমরা 7টা বড় পাতে ভাগ করি, সেটা আমরা একটু আগেই বললাম। আর মাইনর প্লেটসও ভাগ করি, সেটাও আমরা বললাম। অর্থাৎ আমাদের সারা পৃথিবীতে সাধারণভাবে যদি বলি 7টি বড়, 8টি মাঝারি আর 20টি ক্ষুদ্র পাত আছে, এইরকম ধরা হচ্ছে। কিন্তু এই যে 7টি পাত ছাড়া বাকি যে মাঝারি পাত আর 8টি এবং 20টি যে ক্ষুদ্র পাত আছে সেইগুলো মানুষের ধারণার বাইরে, অতটা ধারণা নেই সেই সম্পর্কে। তাই আমি লিখেছি 7টি বড় পাত আছে, আর সেটা কি কনসেনসাসের মধ্যে আছে, মানুষ জানে। কিন্তু মাইনর প্লেট যেগুলো আছে, ছোট পাত আছে, সেইগুলো মানুষের কনসেনসাসের মধ্যে নেই, ঠিক আছে। এটা হলো পাতের ভাগ, ছোট পাত, বড় পাত, মাঝারি পাত। এবার তাদের লোকেশন বা তাদের অবস্থান অনুযায়ী কটা ভাগে ভাগ করা হয়। একটা হলো ওশেনিক, মহাসামুদ্রিক, আর একটা হলো কন্টিনেন্টাল বা মহাদেশীয় পাত। এখানে মনে রাখবে মহাদেশীয় পাত অনেকটা থিকার মানে কি? অনেকটা মোটা, ভারী কম, লাইটার, ঠিক আছে। বিশেষ করে গ্রানাইটিক দিয়ে তৈরি, গ্রানাইটিক, ঠিক আছে। গ্রানাইটিক মানেই মনে রাখবে এখানে কি ধরনের? গ্রানাইটিক মানেই মনে রাখবে এখানে আম্লিক প্রকৃতির। আমি এখানে লিখি গ্রানাইটিক মানে কি? আম্লিক প্রকৃতির শিলা দ্বারা গঠিত। আর ব্যাসাল্টিক মানে কি? ব্যাসাল্টিক মানে বোঝায় ক্ষারীয় প্রকৃতির শিলা দ্বারা গঠিত, ক্ষারীয়। তাহলে আমরা বলতে পারি তো যে ওশেনিক প্লেট হলো ক্ষারীয় আর কন্টিনেন্টাল প্লেট অম্ল। কন্টিনেন্টাল প্লেট গ্রানাইট দিয়ে তৈরি। এবার দেখবে ওশেনিক প্লেট কি হলো? থিনার মানে কি? অনেকটা পাতলা, হেভিয়ার এবং ডেন্সার, অনেকটা ঘন এবং ভারী। এটা ব্যাসাল্টিক, এটা হলো আসলে সীমা। আর গ্রানাইটিকটা কি হবে? গ্রানাইটিক বা কন্টিনেন্টাল প্লেটটা হবে শিয়াল।
এই সীমা আর শিয়াল বলতে কি বোঝায় আগের ক্লাসগুলো করিয়েছি, সেই ক্লাসগুলো পরপর দেখো বুঝতে পারবে। মহাদেশীয় ভূত্বক হলো শিয়াল, মহাসামুদ্রিক ভূত্বক হলো সীমা। ঠিক আছে, এসআই মানে কি সিলিকন, আর এল মানে কি অ্যালুমিনিয়াম, আর এসআই মানে সিলিকা, এমএ মানে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এইটা মহাদেশীয় আর এটা মহাসামুদ্রিক, বোঝা গেছে। তবে এখানে কন্টিনেন্টাল প্লেটের আর কি বলছে ঘনত্ব 2.6 থেকে 2.8 গ্রাম সেমি কিউব। এটা বিস্তৃত কত 30 থেকে 40 কিমি, থিক আউটার ম্যান্টেলে আছে। ঠিক আছে, ওসেনিক প্লেট ঘনত্ব কত 2.8 থেকে 3.3 গ্রাম সেমি কিউব, আর এটা কত ঘন 10 থেকে 12 কিমি থিক। ঠিক আছে, তাহলে বোঝা গেল কন্টিনেন্টাল প্লেট আর ওসেনিক প্লেটের পার্থক্য, অর্থাৎ আমরা যে পাতগুলো পড়লাম সেইগুলো কত ভাগে ভাগ করা যায় সেটা পড়ে নিলাম। ঠিক আছে, এবার ম্যাপে দেখি, ম্যাপে পাতগুলো দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এই যে ম্যাপে দেখতে পাচ্ছ পাত, এইখানে এই যে পাতগুলো সবকটাই কি বড় পাত, বেশি করে দেখতে পাচ্ছ বড় পাত। আফ্রিকান প্লেট বড় পাত, ইউরেশিয়ান প্লেট বড় পাত, নর্থ আমেরিকান প্লেট বড় পাত, অস্ট্রেলিয়ান প্লেট বড় পাত। ঠিক আছে, প্যাসিফিক প্লেট বড় পাত, আন্টার্কটিকা প্লেট বড় পাত, এগুলো সবকটাই বড় পাত। ঠিক আছে, এখানে আমি তোমাদের একটু আগে দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম। এরপরে বলবো যে কি পাত সঞ্চালনের কারণ, কেন পাত চলাচল করে। পাত সঞ্চালনের কারণ হিসাবে আমরা বলতে পারি কিছু কারণ। সব থেকে বড় কারণ আর্থার হোমস আমাদের পাত সংস্থান তত্ত্বের আগেই, অনেকদিন আগেই পরিচলন স্রোতের ধারণা দিয়েছিল। কে দিয়েছিল বললাম? আর্থার হোমস। মনে রাখবে, আর্থার হোমস পরিচলন স্রোতের তত্ত্ব দিয়েছিল। এই পরিচলন স্রোতটা কি? এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই যে এই অংশটা এই যে এখানে নিচে নামছে, ওপরে উঠছে, এটাকে বলা হয় কি পরিচলন স্রোত। মনে রাখবে, এইখানে উষ্ণতা বেশি, এইখানে উপরের দিকটা উষ্ণতা কি, উপরের দিকটা উষ্ণতা কম, তাই এই নিচের উষ্ণতা উপরের দিকে যেতে চায় আর উপরের ঠান্ডাটা নিচের দিকে আসতে চায়। এর জন্য একটা কি চলে, এরকম করে একটা সার্কুলেশন চলে, এরকম একটা সার্কুলেশন চলে। সেই কারণে এই যে এখানে যে সার্কুলেশনটা চলছে, এর জন্য কি হয়, পাত সঞ্চালন হচ্ছে। ঠিক আছে, এখানেও সার্কুলেশন চলছে এরকম করে। ঠিক আছে, বেশ, এই পাত সঞ্চালন হওয়ার মূল কারণ হিসাবে আমরা পরিচলন স্রোতকে বললাম। কে দিয়েছিল তত্ত্বটা? পরিচলন স্রোতকে ইংরেজিতে বলা হয় কি কনভেকশনাল কারেন্ট। ঠিক আছে, পরিচলন স্রোত এটা হলো মোল্টেন কোর, পুরোপুরি গলিত আছে প্রায়। মোল্টেন কোর মানে কি গলিত একটা কি গলিত একটা স্তর। ঠিক আছে, বেশ, মোল্টেন। আর এই মোল্টেন কোরের ওপরে আছে গুরুমণ্ডলের ওপরে পাতগুলো ভাসছে। এই পাতের এইখানে কি বলছে যে তাপ পরিবহনের মাধ্যমে পরিচলন স্রোত সৃষ্টি করে। ওই যে বললাম তাপ নিচের দিকটা উষ্ণতা বেশি, ওপরের দিকটা উষ্ণতা কম। এই স্রোত প্রথমে ঊর্ধ্বমুখী হয়, পরে আবার পার্শ্ব অভিমুখে প্রভাবিত হয়ে নিম্নগামী হয়ে একটি পরিচলন কক্ষ তৈরি করে। তাহলে এটা একটা কি, এটা একটা পরিচলন কক্ষ, এটা একটা পরিচলন কক্ষ, এটা একটা পরিচলন কক্ষ, এটা একটা পরিচলন কক্ষ, এই পরিচলন কক্ষ তৈরি করছে। এভাবে সৃষ্ট পরিচলন কক্ষ পাশাপাশি অবস্থান করলে ঊর্ধ্বমুখী অপসারিত স্রোত দ্বারা ভাসমান পাতগুলি দুপাশে চালিত হয়। অপরদিকে নিম্নগামী অভিসারী স্রোতের উপর ভাসমান পাতগুলি পরস্পর দিকে ধাবিত হয়। এইভাবে ভূগর্ভস্থ পরিচলন স্রোতে ভূত্বকীয় পাতের কি ঘটে, সঞ্চালন ঘটে। ঠিক আছে, আর একটা কি বলেছে, আর একটা বলেছে টানজনিত বল।
টানজনিত বল মানে কি এখানে দেখাচ্ছি তোমাদের ছবিতে। এই যে দেখতে পাচ্ছ এইখানে দেখতে পাচ্ছ যে পাতটা নিচের দিকে নামছে, তাই তো? এই নিচের দিকে নামার জন্য এই পাতে একটা টান তৈরি হচ্ছে, অর্থাৎ এই দিকে নিচের দিকে নামার জন্য একটা টান তৈরি হচ্ছে। এইটা একটা অভিসারী পাত সীমান্ত, এটা এইদিকে যাচ্ছে, এটাও নিচে নামছে। এই যে টান তৈরি হচ্ছে, এই টানের জন্যই কি হচ্ছে, এই পাতটা নিচের দিকে নামছে। এইখানে ছবিতে দেখাচ্ছি যে এই যে এইখান দিয়ে নামছে পাতটা, কি হচ্ছে, এইখান দিয়ে নেমে যাচ্ছে। এই যে এখান দিয়ে নেমে যাচ্ছে পাতটা, তাই তো? এই পাতটা নেমে যাচ্ছে বলে এই নিমজ্জন টানের জন্য কি হচ্ছে, এই যে টোটাল পাতটা নিচের দিকে চলে যাচ্ছে। এটাকে বলা হয় নিমজ্জনজনিত টানের জন্য পাতের সঞ্চালন। আর একটা ম্যাগমা এইদিকে উঠছে, এইদিকে ওঠার চেষ্টা করছে, আর তাই পাতটাকে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ ম্যাগমার উত্থানের জন্য এরকম করে পাতের একটা নিচে সার্কুলেশন তৈরি হচ্ছে, ঠিক আছে? একটা সার্কুলেশন তৈরি হচ্ছে, সেই কারণে পাত সঞ্চালন হচ্ছে, ঠিক আছে? এটা হলো আমাদের কি পাত সঞ্চালনের কারণ, এক ম্যাগমার ঊর্ধ্বগমনের জন্য আর নিমজ্জনজনিত টানের জন্য। বেশ, এরপর আছে কি যে টানজনিত বল হয়ে গেল। ম্যাগমার ঊর্ধ্বগমন দেখালাম, এই যে ম্যাগমা উপর দিকে উঠছে, দেখো ম্যাগমাটা এখান থেকে উপরের দিকে উঠছে, তাহলে ম্যাগমাটা এখান দিয়ে উপরের দিকে উঠছে আর পাতটাকে কি করছে, এইদিকে সরিয়ে দিচ্ছে। এটাকে বলছে ম্যাগমার ঊর্ধ্বগমনের জন্য পাত সঞ্চালন। এটা কোন পাত সীমান্তই হলো? এটা হলো প্রতিসারী পাত সীমান্ত বা অপসারী পাত সীমান্ত, ঠিক আছে? এরপরে আছে কি যে পুল ফ্যাক্টর না অভিকর্ষজ টান, সেম কথা। অর্থাৎ প্রতিসারী পাত সীমানায় মধ্য সামুদ্রিক শৈলশিরা উঁচু অঞ্চল থেকে অভিসারী পাত সীমান্তে অবস্থিত সামুদ্রিক খাতের নিচু অঞ্চলের মধ্যে একটু ঢালু তল গঠিত। এই তল বরাবর সৃষ্ট অভিকর্ষজ টানের কারণে পাত সঞ্চালন ঘটে। এই যে ঢালু পাটটা দেখে নাও, এই যে নামছে, এটাতে একটা টান অভিকর্ষের দিকে নামছে, তাই এটা একটা কি হবে, প্রতিসারী অভিসারী পাত সঞ্চালনে অভিসারী পাত সীমান্তে অবস্থিত সামুদ্রিক খাতের নিচে অঞ্চলে ঢালু তল গঠিত। এই যে এটা একটা সামুদ্রিক খাত, এই অংশটা সামুদ্রিক খাত, এই সামুদ্রিক খাতের নিচে এই যে ঢালু তল তৈরি হচ্ছে, এই ঢালু তল বরাবর পাতটা কি হচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা একটা কারণ হলো। ম্যাগমার জোরালো অনুপ্রবেশ, এই যে ম্যাগমার জোরালো অনুপ্রবেশ, অর্থাৎ এই যে এই বরাবর আমি মুছে দিচ্ছি, এই বরাবর ম্যাগমা দেখো দ্রুত গতিতে উপরের দিকে উঠছে, যার ফলে এটাকে এইদিকে সরিয়ে দিচ্ছে। ম্যাগমা উপরের দিকে উঠছে এই বরাবর, উপরের দিকে উঠছে, সেই কারণে এখান থেকে ম্যাগমা এই অংশটাকে কি করছে, এইদিকে ঠেলে দিচ্ছে, এইদিকে ঠেলে দিচ্ছে, আর ম্যাগমা উপরের দিকে ওঠার চেষ্টা করছে, ঠিক আছে? এই যে মধ্য সামুদ্রিক শৈলশিরা, এইগুলো এক একটা মধ্য সামুদ্রিক শৈলশিরা। তবে পাত সঞ্চালনের সব থেকে বড় কারণ আমরা বললাম, ঠিক আছে? আর ম্যাগমার জোরালো অনুপ্রবেশ বললাম, আর একটা আছে পুল ফ্যাক্টর, আর একটা হলো পুশ ফ্যাক্টর। এখানে পুল ফ্যাক্টর মানে কি, যে মহাদেশীয় পাতে সীমান্তের পরিচলন স্রোতের প্রভাবে দুটি পাত পরস্পর মুখোমুখি হলে বেশি ঘনত্বের ভারী পাত ভূগর্ভে প্রবেশ করে। আর অভিসারী বা বিনাশকারী পাত সীমান্তে ভারী পাতের এই অধঃগমনের কারণকে পুল ফ্যাক্টর বা ভূগর্ভের আকর্ষণিক ক্রিয়া বলা হয়। এই যে এই অংশটাকে বলা হচ্ছে পুল ফ্যাক্টর, এই অংশটা হলো পুল ফ্যাক্টর। এটা যেহেতু নিচের দিকে নামছে, তাই এটাকে বলা হচ্ছে কি পুল ফ্যাক্টর, ঠিক আছে? পুল ফ্যাক্টর। আর একটা পুশ ফ্যাক্টর কি, পুশ ফ্যাক্টর হলো
যে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর পরিচালনা স্রোতে ঊর্ধ্বমুখী ও বিপরীতমুখী প্রবাহের সাহায্যে ম্যাগমা মহাসাগরের পৃষ্ঠদেশে লাভা রূপে উঠে নবীন মহাসাগরীয় ভূত্বক সৃষ্টি করে। এই যে অংশটা, এটা আমরা বলতে পারি, এই যে অংশটা যেটা আমি মুছছি, এই অংশটা বলতে পারি তীব্র ম্যাগমার ঊর্ধ্বমুখী স্রোতে। তীব্র ম্যাগমা ঊর্ধ্বমুখী স্রোতের জন্য এই অংশটা এইদিকে সরে গেল। ঠিক আছে, এটা একটা কি হবে, পুল ফ্যাক্টর। মহাসাগরীয় শিলার দুপাশে মহাসাগরীয় পাতে এরূপ বিপরীতমুখী সধরনের প্রক্রিয়াকে কি বলা হয়, পুশ ফ্যাক্টর বলা হচ্ছে। বেশ, পাত সঞ্চালনের সব থেকে গুরুত্বপূর্ণ কারণ মনে রাখবে আমাদের পরিচলন স্রোত, টানজনিত বল, ম্যাগমার ঊর্ধ্বগমন, অভিকর্ষজ টান, ম্যাগমার জোরালো অনুপ্রবেশ, আর পুল ফ্যাক্টর আর পুশ ফ্যাক্টর। ঠিক আছে, এই হটস্পট কথাটা আমরা পড়বো পরে। ঠিক আছে, এই হটস্পট কথাটা আমরা একটু পরে পড়ব। বেশ, সমস্যার কিছু নেই। আর এরপরে আছে আমাদের পাতের প্রকারভেদ হয়ে গেল। পাত সঞ্চালনের কারণ হলো বিভিন্ন পাত সীমান্তে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, পাত সঞ্চালনের প্রকারভেদটা আমরা পড়ে নিই। পাত যে সঞ্চালন হচ্ছে তার বিভিন্ন প্রকার। ঠিক আছে, আমরা যদি নিচু ক্লাসের বইতে যাই, সাধারণভাবে এখানে দেখতে পাবে, নিচু ক্লাসের বইতে আগে পড়ে নিই যে এইখানে একটা ছক দেওয়া আছে। এই ছকটা আমি তোমাদের এক্সপ্লেন করছি। দেখো, এই যে এইখানে পাতের চলনকে বলছে একটা কি, অপসারণ পাত সীমান্ত। অপসারণকে কি বলা হয়, পরস্পর বিপরীতমুখী, এইদিকে একটা যাচ্ছে, এইদিকে একটা যাচ্ছে। এবার এইটা পরস্পর থেকে দূরে সরে যাওয়ার কারণে এই যে নিচ থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে এই বরাবর। ঠিক আছে, ম্যাগমা এই বাইরে বেরিয়ে আসবে এই বরাবর। তাই কি তৈরি করবে, এখানে তৈরি করবে শৈলশিরা। কি ভূমিরূপ তৈরি করবে, শৈলশিরা। তাহলে শৈলশিরা কোন পাত সীমান্তে তৈরি হয়, অপসারী পাত সীমান্তে তৈরি হয়। এখানে প্রভাব হিসাবে কি হবে, শৈলশিরা তৈরি হলো আর ম্যাগমা বেরিয়ে এসে জমা হলো। তাই এখানে নতুন সামুদ্রিক ভূত্বক তৈরি হবে। সামুদ্রিক ভূত্বক তৈরি হবে, নতুন সামুদ্রিক ভূত্বক তৈরি হলো এখানে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এটা দুটো, এই যে এই অংশটা হলো গুরুমণ্ডল বা ম্যান্টেল বা অ্যাসথেনোস্ফিয়ার। এটা হলো কি অ্যাসথেনোস্ফিয়ার, আর এটা কি মহাসাগরীয় পাত। মহাসাগরীয় পাত হয়ে গেল। অপসারী চলনে কি হয়, এরপরে অভিসারী চলনে কি হচ্ছে, দেখো এই যে এই অংশটা এইদিকে ঢুকে যাচ্ছে। এইদিকে ঢুকে যাওয়ার কারণে এই বরাবর, আমি যেখানে লাল করছি এই বরাবর একটা সামুদ্রিক খাত তৈরি হচ্ছে। তাই এটাকে কি বলবো, এটাকে বলবো, এই জিজ্ঞাসা চিহ্ন যেটা দেয়া আছে, এটা কি একটা সামুদ্রিক খাত। এটা হবে সামুদ্রিক খাত। ঠিক আছে, এই যে এই বরাবর যে ঢুকে যাচ্ছে, এই যে আমি লাল করছি, এই বরাবর কি তৈরি হবে, এই বরাবর তৈরি করবে ভূমিকম্প। ভূমিকম্প তৈরি হবে। ঠিক আছে, দেখো এটা যদি সামুদ্রিক পাত হয়, সামুদ্রিক পাত, আর হ্যাঁ একটা কথা বলে দিই যে সামুদ্রিক পাতই কিন্তু শুধুমাত্র অ্যাস্টেনোস্ফিয়ারে প্রবেশ করবে, আর কোনো পাত, মহাদেশীয় পাত কিন্তু অ্যাস্টেনোস্ফিয়ারে যাবে না। তাহলে এটা ঢুকে যাচ্ছে ভেতরে ঢুকে যাওয়ার কারণে এইখানে কি তৈরি করবে, এইখানে সমুদ্রতলের বিনাশ হবে। ঠিক আছে, আর তৈরি হবে কি সামুদ্রিক খাত। আর অভিসারী চলন কি হয়, পরস্পর বিপরীতমুখী নয়, এটা পরস্পর মুখোমুখি হয় পরস্পর। ঠিক আছে, বোঝা গেল। তাহলে অভিসারী চলনে কি হয়, সমুদ্রতলের বিনাশ হয়, তাই কারণে এটাকে কি বলা হয়, ধ্বংসাত্মক পাত সীমান্ত। সমুদ্র খাত সৃষ্টি হয় এখানে।
ঠিক আছে। এরপরে আছে নিরপেক্ষ পাত সীমান্ত। নিরপেক্ষ পাত সীমান্ত একটা এইদিকে যাচ্ছে, একটা এইদিকে যাচ্ছে, বা দুটোই এইদিকে একদিকে যেতে পারে, ঠিক আছে, বা দুটোই একদিকে যেতে পারে, আবার দুটো পরস্পর বিপরীতমুখীও যেতে পারে। এখানে কোনো ধ্বংস হয় না, এখানে কোনো ভূত্বকের ধ্বংস হয় না, ঠিক আছে, এখানে কোনো ধ্বংস হয় না। এখানে কি তৈরি হবে? ভূমিরূপ হিসাবে এখানে তৈরি হবে চ্যুতি। মনে রাখবে, চ্যুতি তৈরি হবে, চ্যুতি বা ফল্ট। আমরা আগের দিন পড়ে এসেছি ফল্ট কি। এখানে যে চ্যুতি তৈরি হয়, সারা পৃথিবী সব থেকে বড় চ্যুতি আছে, মনে রাখবে সব থেকে বড় চ্যুতি সারা পৃথিবীর, তোমাদের ছবি দেখাচ্ছি, সান আন্দ্রিয়াস চ্যুতি। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে পাতটা, একটা পাত এইদিকে যাচ্ছে, এই পাতটাও এইদিকেই যাচ্ছে, ঠিক আছে, এই পাতটাও এইদিকে যাচ্ছে। আমি আর একটা ছবি দেখাই, দুটো পাত একই দিকে যাচ্ছে, কিন্তু যার ফলে কি তৈরি হচ্ছে, যার ফলে তৈরি হয়েছে আমাদের সান আন্দ্রিয়াস চ্যুতি, অর্থাৎ এইটা হলো ফাস্টার। ফাস্টার কোনটা? প্রশান্ত মহাসাগরীয় পাতটা হলো ফাস্টার, প্রশান্ত মহাসাগরীয় পাত এটা, ঠিক আছে, আর এটা উত্তর আমেরিকা পাত। তাহলে এইটাও এইদিকে যাচ্ছে, এইটাও এইদিকে যাচ্ছে, যার ফলে কি তৈরি হচ্ছে? সান আন্দ্রিয়াস ফল্ট। এই যে এটা দেখো, এই যে এটা কি দেওয়া আছে? সান আন্দ্রিয়াস ফল্ট এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। এটা কেমন দেখতে? এই যে এরকম দেখতে সান আন্দ্রিয়াস ফল্ট, ঠিক আছে, এরকম দেখতে সান আন্দ্রিয়াস ফল্ট। বোঝা গেছে? সান আন্দ্রিয়াস ফল্ট কোথায় আছে? উত্তর আমেরিকায় আছে এটা, ঠিক আছে। নিরপেক্ষ পাত সীমান্তে এইরকম একটা চ্যুতি তৈরি হয়। চ্যুতি বলতে কি বোঝায় সেটা আমরা আগের ক্লাসে পড়ে এসেছি, যারা দেখোনি তারা দেখে নিতে পারো, ঠিক আছে। তাই এখানে হয়ে গেল আমাদের সান আন্দ্রিয়াস চ্যুতি, যে নিরপেক্ষ পাত সীমান্তে সৃষ্ট ভূমিরূপ। এইটাকে যদি আরো ডিপলি পড়া হয়, ডিপলি মানে এটা তো বেসিক ভাবে পড়লাম, আমি তোমাদের জন্য লিখে এনেছি যে পাতের চলন, তিনটে চলন পাতের, ঠিক আছে, যে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি, একটা যাচ্ছে এই দিকে আর একটা যাচ্ছে এই দিকে, আর এর সিম্বলটা মনে রাখবে কেমন সিম্বল, ঠিক আছে, এইটা হলো এর সিম্বল। ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে এরকম সিম্বল আঁকা হয়। কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি একে অপরের কাছাকাছি আসে। এবার মনে রাখবে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিকে বলা হয় কি? কনস্ট্রাকটিভ। নতুন ভূত্বক তৈরি হয়, নতুন সামুদ্রিক ভূত্বক তৈরি হয়, তাই এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ, ঠিক আছে। গঠনকারী পাত সীমান্ত, কনস্ট্রাকটিভ মানে কি? গঠনকারী পাত সীমান্ত। আর ডিস্ট্রাকটিভ অর্থাৎ কনভার্জেন্ট যে প্লেট বাউন্ডারি সেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, ঠিক আছে। এখানে কি হয়? সামুদ্রিক ভূত্বক ধ্বংস হয়, তাই এটাকে বলা হয় কি? ডিস্ট্রাকটিভ। এর সিম্বল কেমন হয় মনে রাখবে? এর সিম্বল এরকম হয়, ঠিক আছে। আর প্রতিসারী পাত সীমান্ত আর নিরপেক্ষ পাত সীমান্তকে বলা হয় ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি, সেটা তো দেখলাম, বোঝা গেছে? বেশ, আর একটা বলি এখানে, যে আমরা পড়েছিলাম কি মহাদেশীয় পাতটা কি? মহাদেশীয় পাতটা অনেকটা মোটা, বিস্তার অনেকটা বেশি, ঠিক আছে, আর মহাসামুদ্রিক পাতটার বিস্তার অনেকটা কি? কম। বোঝা গেছে? এই যে ছবিটা দেখলে বুঝতে পারবে কার বিস্তার কতখানি, ঠিক আছে। বেশ, এরপরে আমরা আসি যে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে কি কি ভূমিরূপ তৈরি হতে পারে। এইখানে সাধারণভাবে আমরা পড়ি, তারপরে আমরা আরো ছবি সমেত এবং লেখা সমেত পড়ব এখানে, ঠিক আছে, ছবি সমেত লেখা সমেত পড়ব। বেশ, এই যে এখানে অভিসারী পাত সীমান্তে সৃষ্ট ভূমিরূপ, এখানে অধপাত মণ্ডল, তারপরে শিবনরেখা সূচার লাইন, তারপরে বেনিয়ক মণ্ডল, তারপরে ভঙ্গিল পর্বত সৃষ্টি, তারপরে কর্ডিলেরা সৃষ্টি, তারপরে আগ্নেয়গিরির উদ্ভব, তারপর সমুদ্র খাত তৈরি, আর বৃত্তচাপীয় দ্বীপমালা সৃষ্টি। এইটা আমরা পড়বো, আগে ওইখানে পড়ে আসি তারপরে। বেশ, এইখানে কি বলছে? এইখানে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে তৈরি হয় কি? সংনমন, ঠিক আছে, সংনমন বা সংকোচন বল। এটা টেনশনাল ফোর্স বা সংনমন বা সংকোচন, ঠিক আছে। ডাইভারজেন্স, সরি, টেনশনাল ফোর্স, সংনমন সংকোচন নয়, এটা হবে টান, সরি এটা হবে টান,
টান তৈরি হবে। অর্থাৎ এখানে দেখো যে এখান থেকে ম্যান্টেল, এখানে কি কি ভূমিরূপ হয় সেটা আগে বলে নিই। এখানে হবে আপওয়ার্পিং, ডমিং, এখানে ডমিং এর ছবি এঁকেছি আমি, এটা ডমিং এর ছবি। এখানে দেখো ডমিং, ফল্টিং হবে, ফ্র্যাকচারিং হবে। ডমিং মানে গম্বুজ আকৃতি, আপওয়ার্পিং মানে উঁচু হয়ে যাওয়া, ফল্টিং মানে চ্যুতি, ফ্র্যাকচারিং মানে ভেঙে যাওয়া। রিফ্ট ভ্যালি এঁকেছি আমি, রিফ্ট ভ্যালি, এই যে এটা রিফ্ট ভ্যালি, ঠিক আছে। ফ্র্যাকচারিং এখানে এঁকেছি, এই যে ফ্র্যাকচারিং অ্যান্ড ক্র্যাকস, এটা এই যে ছবিটা, বোঝা গেছে। আর ব্লক মাউন্টেন, ওসেনিক রিজেস, ওসেনিক ফ্লোর ওয়াইডেনিং, আমরা ওসেনিক ফ্লোর ওয়াইডেনিংটাও দেখব, ঠিক আছে। ওসেনিক ফ্লোর ওয়াইডেনিং কোথায় আছে? এই যে আটলান্টিক প্রশান্ত মহাসাগর অংশে এরকম শৈলশিরা আছে। এইখানে কি হচ্ছে, এই যে লাভা বেরিয়ে আসছে দিয়ে মিড আটলান্টিক রিজ বা মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হচ্ছে। বেশ, প্রথমে আমরা দেখি কি, প্রথমে আমরা দেখব কি এইখানে ডমিং তৈরি হলো কি করে। অর্থাৎ এইখান থেকে ম্যাগমা দেখতে পাচ্ছ এইভাবে ওপরে উঠছে, যে ম্যাগমা চাপ দিচ্ছে, ম্যাগমা চাপ দিচ্ছে, সেই কারণে এইটা বেন্ড হয়ে গেল, এই অংশটা বেন্ড মানে বেঁকে গেল, দিয়ে এই রকম তৈরি হলো, দিয়ে তারপরে কি তৈরি হলো, এইরকম তৈরি হলো। এটাকে বলা হচ্ছে ডমিং, ঠিক আছে। নিচ থেকে ম্যাগমা চাপ দিল বলে, এই যে ম্যাগমা নিচ থেকে চাপ দিচ্ছে, তার জন্য ডমিং হয়ে গেল একটা ভূপৃষ্ঠের কোনো অংশ। এরপরে বলছে ক্র্যাকস, তাহলে এইখানে কি হবে, এটা এই দিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে, তার জন্য এটা হচ্ছে। তারপরে এটাও এই দিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে, তার জন্য এখানে কি হচ্ছে, ফ্র্যাকচারিং হচ্ছে। এই যে এই অংশগুলো ফ্র্যাকচার হয়েছে, এই অংশগুলো কি হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, এই অংশগুলো কি হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে। ফ্র্যাকচার এইভাবে হবে। রিফটিং, রিফটিং কিভাবে তৈরি হচ্ছে দেখো। রিফটিং হচ্ছে, অর্থাৎ এইটা এই দিকে চলে যাচ্ছে পাত, অর্থাৎ ডাইভার্জেন্ট বা প্রতিসারী পাত সীমান্ত, সেই কারণে এই নিচের অংশটা কি হয়ে গেছে, বসে গিয়েছে, নিচের অংশটা কি হয়েছে, বসে গেছে, ঠিক আছে। তেমনি আমাদের পৃথিবীর সব থেকে বড় যেটা আছে, ঠিক আছে, এই যে এই অংশটা আমাদের পৃথিবীর সব থেকে বড় গ্রেট রিফট ভ্যালি, ঠিক আছে। পৃথিবীর সব থেকে বড় আমাদের গ্রেট রিফট ভ্যালি এইখানে তৈরি হয়েছে, কোথায়, আফ্রিকাতে, এই যে এই অংশতে তৈরি হয়েছে, ঠিক আছে। বোঝা গিয়েছে এই বিষয়টা। অর্থাৎ এইখানে এই অংশটা এই দিকে যাচ্ছে, এই অংশটা এই দিকে যাচ্ছে, আবার এই দিকেও প্রবাহিত হচ্ছে এই অংশটা, ঠিক আছে। যার ফলে এই যে মাঝ বরাবর আমি একটা কালার রাখছি, এই কালারটা নীল কালারটা আঁকছি, এই যে এই বরাবর কি হয়েছে, একটা রিফট ভ্যালি তৈরি হয়েছে, ঠিক আছে। এটা আসল ছবি দেখাই তোমাদের, রিফট ভ্যালিটার আসল ছবি দেখো, এই যে এটা হলো রিফট ভ্যালি। তাহলে এই যে এই অংশটা এই দিকে যাচ্ছে, এই অংশটা যাচ্ছে এই দিকে, আর এই অংশটা যাচ্ছে এই দিকে, ঠিক আছে। আমি এখানে দেখালাম, এটা এই দিকে যাচ্ছে, এটা যাচ্ছে এই দিকে, আর এটা যাচ্ছে এই দিকে, বোঝা গেছে। এটাকে বলে ট্রিপল জাংশন, এটাকে কি বলা হয়, ট্রিপল জাংশন বলা হয়, ঠিক আছে। তাহলে আফ্রিকার এখানে যে গ্রেট রিফট ভ্যালি তৈরি হয়েছে, সেটা প্রতিসারী পাত সীমানার ফলেই তৈরি হয়েছে। এই যে এই অংশ বরাবর আমাদের গ্রেট রিফট ভ্যালি তৈরি হয়েছে, ঠিক আছে, ডেপ্থ রিফট ভ্যালি তৈরি হয়েছে। আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রেড সি কি করে তৈরি হয়েছে, এই যে রেড সিটা কি করে তৈরি হয়েছে, রেড সি, তাহলে বলতে হবে রেড সি একটা কি, রিফট ভ্যালি। আমাদের যে রেড সি আছে, লোহিত সাগর আছে এই আরবিয়ান প্লেটের এইখানে, যে রেড সিটা আছে, এই রেড সিটা একটা কি, রিফট ভ্যালি, একটা রেড সি, ঠিক আছে। তবে বোঝা গেল প্রতিসারী পাত সীমান্তে কি তৈরি হবে, এটা কি যেটা বললাম, এই যে তিনটে পাত তিন দিকে যাচ্ছে, তাই এটাকে কি বলা হয়, ত্রিপাত সংযোগ বলা হয়, ঠিক আছে। ত্রিপাত সংযোগ বা ট্রিপল জাংশন আমরা পরে পড়ছি আবার। বেশ, এইখানে বোঝা গেল রিফট ভ্যালি কি করে তৈরি হয়েছে। আর মিড আটলান্টিক রিজ এখানে কি হচ্ছে,
যে এই অংশটা সরে যাচ্ছে, যে ম্যাগমার চাপে এই অংশটা এইদিকে যাচ্ছে, যার ফলে পাতটা যাচ্ছে এইদিকে, এইদিকে একটা পাত যাচ্ছে, এইদিকে একটা পাত যাচ্ছে, আর ভেতর থেকে কি বেরিয়ে আসছে, ভেতর থেকে এরকম করে ম্যাগমা জমছে, ঠিক আছে। আর এইখানে এই বরাবর এই পাতটা কি হচ্ছে, এই বরাবর এই পাতটা ঢুকেও যাচ্ছে, আবার এই বরাবর এই পাতটা ঢুকে যাচ্ছে, ঠিক আছে, এই বরাবর এই পাতটা ঢুকেও যাচ্ছে। তাই এই যে নতুন লাভা জমলো, এই যে নতুন লাভা জমলো, এইটাকেই বলা হচ্ছে কি নতুন মহাসামুদ্রিক ভূত্বক, নতুন মহাসামুদ্রিক কি ভূত্বক। কোথায় তৈরি হয়েছে, আমি এখানে পৃথিবীর একটা ম্যাপ এঁকেছি, দেখো এই যে এইখানে এটা হলো, এইটা এই পাতটা এইদিকে যাচ্ছে, এই পাতটা যাচ্ছে এইদিকে এই বরাবর, ঠিক আছে। তাই এই মাঝ বরাবর কি তৈরি হয়েছে, আমাদের মধ্য সামুদ্রিক শৈলশিরা, সব থেকে বড় মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়েছে, ঠিক আছে। রিয়াল ছবি তোমাদের দেখাই, ম্যাপে রিয়াল ছবি তোমাদের দেখাচ্ছি, দেখো মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়েছে। এইখানে দাঁড়াও দেখি কোথায় রাখলাম ছবিটা, মধ্য সামুদ্রিক শৈলশিরা, হ্যাঁ ওই ম্যাপটাতে দেখালেই হবে। এই যে এইখানে এই যে এই পাঁচ সীমান্ত বরাবর আমাদের মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়েছে। এই যে পাঁচ সীমান্ত বরাবর এখানে কি তৈরি হয়েছে, ম্যাগমা বেরিয়ে এসে জমা হয়েছে, ঠিক আছে, ম্যাগমা বেরিয়ে এসে জমা হয়েছে। এই যে এইরকম এখানে ছবি দেখতে পাচ্ছ, এখানে এই যে এরকম মধ্য সামুদ্রিক শৈলশিরা এরকম তৈরি হয়েছে, ঠিক আছে। এই বরাবর ম্যাগমা বেরিয়ে এসছে, ম্যাগমা জমতে জমতে এখানে এরকম মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়েছে। একবার গুগলে সার্চ করবে যে মিড আটলান্টিক ওশেনিক রিজ, মিড আটলান্টিক ওসিয়ানিক রিজ, তবে দেখবে রিয়াল যে ছবিটা সেটা দেখতে পাবে। আমি রিয়াল ছবিটা আপলোড করা হয়নি তাই দেখাতে পারলাম না, ঠিক আছে। মিড আটলান্টিক ওশেনিক রিজ এটা সার্চ করবে, দেখবে আরও ভালো একটা রিয়াল ছবি দেখতে পাবে। তবে বোঝা গেল যে প্রতিসারি পাঁচ সীমান্তে কি কি ভূমিরূপ তৈরি হতে পারে। এরপরে আমরা পড়ব কি কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে। কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বলতে বোঝায় যখন একটা পাত আর একটা পাতের কাছাকাছি আসে। এখানে কি বলছে, জোনস হোয়ার ডাউনওয়ার্ড ডিসেন্ডিং অ্যান্ড কনভার্জেন্ট ম্যান্টেল কনভেকশন হ্যাপেন। এখানে ডাউনওয়ার্ড মানে কি বোঝায়, একটা পাত আর একটা পাতের নিচে ঢুকে যায়, ডিসেন্ডিংও মানে ঢুকে যায়, কনভার্জেন্ট মানে কাছাকাছি আসা, ঠিক আছে। ম্যান্টেল কনভেকশন মানে এখানে বলতে চাইছে পরিচলন স্রোত, বোঝা গেছে। এই পরিচলন স্রোতের জন্য কোন একটা পাথ ডাউনওয়ার্ড হচ্ছে অর্থাৎ ঢুকে যাচ্ছে, ডিসেন্ডিং হচ্ছে ঢুকে যাচ্ছে, আর কনভার্জেন্ট কাছাকাছি আসছে, ঠিক আছে। এখানে কি বলছে, আর কি পয়েন্ট দিয়েছে, ব্রিংস লিথোস্ফিয়ারিক প্লেট টুগেদার অ্যান্ড গ্রেটার কম্প্রেশনাল ফোর্স, অর্থাৎ দুটো লিথোস্ফিয়ারিক প্লেট কাছাকাছি আসে এবং গুরুত্বপূর্ণভাবে প্রচণ্ড পরিমাণে কম্প্রেশনাল ফোর্স মানে কি সংকোচন বল তৈরি করা হয়। সংকোচন মানে কি, এইটা একটা শিলাস্তর, এখান দিয়ে যদি প্রেসার দেওয়া হয় তাহলে এই শিলাটা কি হবে, এরকম করে বেন্ড হয়ে যাবে, তাই তো। এখান থেকে চাপ দিচ্ছ তাহলে কি হয়ে যাবে, বেন্ড হয়ে যাবে। এরকম ছিল শিলাস্তরটা, এরকম ছিল, এখান থেকে চাপ দিচ্ছ দিয়ে এরকম বেঁকে গেল, এটাকেই বলা হয় সংকোচন বল, ঠিক আছে। এরপরে এই যে সংকোচনটা, এই যে পাত যে কাছাকাছি আসছে ইন্টারাকশন হচ্ছে, সেটা তিনটে ডিফারেন্ট ক্যাটাগরিজে ভাগ করা যেতে পারে। একটা ভাগ বলছে স্টেজ ওয়ানে কি হয়, স্টেজ ওয়ানে এই যে ও মানে ওশেনিক, ঠিক আছে, আমি লিখি নাই ওসিয়ানিক, ও মানে ওসিয়ানিক, অর্থাৎ দুটো ওশেনিক প্লেট একে অপরের সঙ্গে কাছাকাছি আসে। এরপরে কি হয়, ওশেনিক প্লেট একটা থাকে,
আর একটা হয়ে যায় কি, এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এই পার্টটা কি হয়েছে, এই পার্টটা ঢুকে গেছে, ঠিক আছে, এই পার্টটা ঢুকে গেছে। তাই এখানে একটা রয়ে গেছে কি, একটা হয়ে গেছে ওসেনিক, একটা হয়ে গেছে কন্টিনেন্টাল। মনে রাখবে দুটো ওসেনিক প্লেটের মধ্যে যে প্লেটটা ভারী, ঠিক আছে, তাহলে এইটা সব থেকে ভারী ছিল, তাই ঢুকে গেছে আগে, ঠিক আছে, এটা ভারী ছিল, এটা তুলনামূলক হালকা ছিল, তুলনামূলক হালকা ছিল, তাই এটা ঢোকেনি। তাই এরপরে ভারী পাতটা যখন শেষ হয়ে গেল, তখন হয়ে গেল সেটা, বাকিটা রইল কি, দেখো এইখানে এই অংশটা ওসিয়ানিক, এই অংশটা ওসিয়ানিক, এই অংশটা ওসিয়ানিক, কিন্তু এই অংশটা কন্টিনেন্টাল, এই অংশটা কন্টিনেন্টাল, অর্থাৎ এই যে সি আর সি অংশটা হলো মহাদেশীয়, আর এই যে সরু করে আছে দুটো পার্ট, এটা হলো মহাসাগরীয়। তাই এই সি পার্ট এখনো ঢোকেনি, বা কখনো ঢোকেই না, অ্যাস্টেনোস্ফিয়ারে ঢুকবেই না। তাই প্রথম যে ওসেনিক প্লেটটা ভারী ছিল সেটা ঢুকে গিয়ে ডেস্ট্রয় হয়ে গেছে, মাটির নিচে অর্থাৎ অ্যাস্টেনোস্ফিয়ারে ঢুকে ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এরপরে তুলনামূলক যে হালকা পাতটা ঢোকেনি, কিন্তু সেটা এই কন্টিনেন্টাল প্লেট অর্থাৎ মহাদেশীয় পাতের থেকে হালকা। মনে রাখবে মহাদেশীয় পাত আমরা আগেই পড়ে নিলাম কি, যে মহাদেশীয় পাত লাইটার মানে কি হালকা, আর মহাসাগরীয় পাত হেভিয়ার অ্যান্ড ডেন্সার। তাই মনে রাখবে মহাদেশীয় পাত কখনোই অ্যাস্টেনোস্ফিয়ারে প্রবেশ করবে না, মহাদেশীয় পাত কখনো অ্যাস্টেনোস্ফিয়ারে প্রবেশ করবে না। এরপরে কি হচ্ছে, ওসেনিক প্লেটটা ঢুকে যাচ্ছে এবার। এরপরে স্টেজ 3-তে কি হয়ে গেল, দুটোই পড়ে রইল কি, দুটোই এখানে পড়ে রইল সিসি, মানে কি কন্টিনেন্টাল, এইটা একটা কন্টিনেন্টাল প্লেট অর্থাৎ মহাদেশীয়, এটা একটা কন্টিনেন্টাল প্লেট বা মহাদেশীয়, ঠিক আছে। তাহলে আমরা এবার স্টাডি করি দুটো। এই যে প্রথমে ওসেনিক যখন ধাক্কা লাগে তখন কি তৈরি হয়, ওসেনিক যদি ফোর্স হয়, তখন দেখো এখানে ওসেনিক অ্যান্ড ওসেনিক যদি কনভার্জেন্স হয়, কি বলছে, ডিউ টু কম্প্রেশনাল ফোর্স, যখন সংকোচন বল তৈরি হয়, ওয়ান অফ দ্য প্লেট সাবডাক্ট বিনিথ আদার, সাবডাক্ট মানে কি ভেতরে ঢুকে যাওয়া, একটা পাত আর একটা পাতের নিচে ঢুকে যায়, এর যে এরকম করে ঢুকে যাচ্ছে এই পাতটা ঢুকে গেছে, ঠিক আছে, সাবডাক্ট হবে। দ্য রিলেটিভলি ডেন্সার প্লেট, যেটা সব থেকে ভারী, সেটা ঢুকে গেল। সাবডাকশন লেড টু ক্রিয়েশন অফ সেডিমেন্টারি অ্যাক্রেশন মানে কি বোঝায়, এই যে এখানে আমি লিখে রেখেছি যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ, এই যে এই অংশতে যে পলিবালিগুলো ছিল, সেগুলো কি হবে, সেইগুলো ভাঁজ খাবে, কিছুটা উপরের দিকে উঠবে, ঠিক আছে, সেডিমেন্টারি অ্যাক্রেশন উইচ তৈরি হবে। আর ইগনিয়াস আইল্যান্ড আর্ক ফরমেশন হবে, ঠিক আছে। তাহলে দুটো জিনিস তৈরি হবে, একটা হবে অ্যাক্রেশন ওয়েজেস অর্থাৎ সেডিমেন্টারি রক, আর 2 নম্বর হবে আইল্যান্ড আর্ক, ঠিক আছে। এখানে দেখো, এইখানে আমি একটা এঁকেছি, স্টেজ 1 এর কথা বলছি এখানে, ঠিক আছে, স্টেজ 1। এইখানে দুটো পাত দেখতে পাচ্ছ, এই পাতটা ভারী, এই পাতটা হালকা। তবে এবার দুটো পাত যদি একে অপরের কাছাকাছি আসে, তখন কোনটা ঢুকবে, এই পাতটা ঢুকে যাবে, এই পাতটা ঢুকে যাবে। তাই এখানে দেখতে পাচ্ছ যে এই পাতটা ঢুকে যাচ্ছে, এই পাতটা ঢুকে অ্যাস্টেনোস্ফিয়ারে কি হয়ে গেল, অ্যাস্টেনোস্ফিয়ারে এই জায়গাটায় এই জায়গাটায় কি হয়ে গেল, গলে যাচ্ছে। এবার গলে যাওয়ার কারণে, ঠিক আছে, দুটোই কিন্তু ওসেনিক, এটা ওসেনিক প্লেট। এবার এই ওসেনিক প্লেটের মধ্যে ঢুকে গেল, এই অংশটা ঢুকে গেল, ঠিক আছে, এই অংশটা ঢুকে গেল। তাই এই ঢুকে যাওয়া অংশটাকে কি বলা হয়, সাবডাকশন। এই অংশটাকে কি বলা হয়, এই যে এই অংশটাকে বলা হয় সাবডাকশন, ঠিক আছে। সাবডাকশন মানে অধঃপাত হয়ে যাওয়া। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, একটা অধঃপাত মণ্ডল তৈরি করলো, ঠিক আছে। তাহলে এটা একটা কি তৈরি করলো, অধঃপাত মণ্ডল তৈরি করলো। বেশ, এই অধঃপাত মণ্ডল যখন তৈরি করলো, এখানে ক্রিয়েটেড রক পিলস মানে কি, এটা হলো সেডিমেন্টারি অ্যাক্রেশন। তাই এখানে আমি বিতে লিখেছি, দেখো এই যে বিটা হলো সেডিমেন্টারি অ্যাক্রেশন বা অ্যাক্রেশনারি উইজ আইল্যান্ড।
আর এইখানে যেহেতু ম্যাগমা গলে গেল, এই অংশটা ম্যাগমা যখন গলে গেল তখন সমস্ত ম্যাগমাগুলো এই বরাবর উপরে উঠছে। এই বরাবর যখন উপরে উঠছে তখন এই যে এইটা কি তৈরি করলো, এই এ পয়েন্টটা, এই যে এই অংশটা, এই অংশটা কি তৈরি করলো, এই অংশটা তৈরি করলো কি সেডিমেন্টারি অ্যাকশনারি আইল্যান্ড। ঠিক আছে, এই অংশটা হলো সেডিমেন্টারি অ্যাক্রেশনারি আইল্যান্ড, বোঝা গিয়েছে। আর এই অংশটা হলো কি, এই অংশটা হলো কি, এই অংশটা হলো ইগনিয়াস আইল্যান্ড। ঠিক আছে, ভলকানিক ইরাপশনের জন্য হলো। তাহলে এই ওসেনিক প্লেটের একটা পার্ট যখন ধাক্কা লাগলো, যেটা ভারী সেটা ভেতরে ঢুকে ম্যাগমার সংস্পর্শে এলো অ্যাস্টেনোস্ফিয়ারে, সেটা গলে আবার বাইরে বেরিয়ে এলো। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেছে, এই পাতটা ধ্বংসাত্মক পাত হয়ে যাচ্ছে, অর্থাৎ ধ্বংস হচ্ছে। আর সেই ধ্বংসাত্মক জিনিসগুলো আবার ধীরে ধীরে উপরে উঠছে অ্যান্ডেসাইটিক লাভা হিসাবে। ঠিক আছে, আমরা লাভা বিভিন্ন ধরনের হয় সেটাও আমরা পরে ক্লাসে যখন অগ্নুৎপাত আলোচনা করব তখন পড়ব। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কি কি পড়লাম, যে ভলকানিক ইরাপশন কি করে হয় বুঝতে পারলাম, আইল্যান্ড ফরমেশন কি করে হয় বুঝতে পারলাম, ভূমিকম্প হতে পারে সেটাও দেখতে পেলাম। ঠিক আছে, ট্রেন্সেস মানে কি, এই যে এই অংশটা আমি দেখাচ্ছি, যে এই অংশটা কি তৈরি করবে, এই অংশটা সামুদ্রিক খাত তৈরি করবে। ঠিক আছে, এই অংশটা কি তৈরি করবে, এই যে সি লিখছি আমি, এই সি অংশটা কি তৈরি করবে, সামুদ্রিক খাত বা ওসিয়ানিক কি, এখানে ওসিয়ানিক কি তৈরি করবে, ট্রেন্সেস। ঠিক আছে, ওসিয়ানিক ট্রেন্স বা সামুদ্রিক খাত। বেশ, তবে এটা বোঝা গেল স্টেজ 1-এ কি হতে পারে। স্টেজ 2-তে দেখো, আরেকটা উদাহরণ হিসাবে বলছি আমরা, যে ইউরেশিয়ান পাত, ফিলিপাইন পাত আর প্যাসিফিক পাত, এরা একে অপরের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। এটাও একটা কি হবে, স্টেজ 1-এর উদাহরণ। এটা একটা স্টেজ 1-এর উদাহরণ, যেখানে ওসিয়ানিক তিনটে, একটা ইউরেশিয়ান, একটা ফিলিপাইন আর একটা প্যাসিফিক। ঠিক আছে, এটা ইউরেশিয়ানের কিছু অংশ আছে ওসিয়ানিক, কিছু অংশ আছে কন্টিনেন্টাল। ফিলিপাইনের টোটালটা হলো ওসিয়ানিক, আর প্যাসিফিকটাও টোটালটাই ওসিয়ানিক। ঠিক আছে, এরপর আছে বি, স্টেজ 2 বা সেকেন্ড ফেজে কি হয়, সেকেন্ড ফেজে কি হবে, সেকেন্ড ফেজে দেখো কি থাকবে। সেকেন্ড ফেজে আমরা কি বললাম, যে এটা হয়ে গেল, এই যে এটা ছিল প্রথমে, এটা প্রথমে ছিল। এরপরে দ্বিতীয়তে কি হচ্ছে, দ্বিতীয়তে কি হলো, এই যে দুটোই হয়ে গেল কি। এরপরে দ্বিতীয়তে কি হবে, দ্বিতীয়তে একটা কন্টিনেন্টাল যেটা বাকি ছিল সেটাও ডেস্ট্রয় হয়ে গেল, একটা কন্টিনেন্টাল যেটা বাকি ছিল সেটাও ডেস্ট্রয় হয়ে গেল। ঠিক আছে, কন্টিনেন্টাল যেটা বাকি ছিল, কন্টিনেন্টাল বলছি, যেটা ওসিয়ানিক বাকি ছিল সেটাও এখানে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, দেখো। ঠিক আছে, ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, এই যে এই জায়গাটায় ডেস্ট্রয় হচ্ছে, এই যে ঢুকছে, এই যে ঢুকে যাওয়া অংশগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে আবার। তাহলে এখানে কি হচ্ছে, এটা হলো কন্টিনেন্টাল আর এটা হলো ওসিয়ানিক, সরি এটা ওসিয়ানিক নয়, এই যে এইটা ওসিয়ানিক, এই পার্টটা হলো ওসিয়ানিক, যেটা ভেতরে ঢুকে গেছে ম্যান্টেলে। এবার ভেতরে ঢুকে যাওয়ার জন্য এই যে এই অংশে একটা জিনিস তৈরি করছে, সেটাকে বলা হয় মেল্যান্সটা আমি পরে বলছি। ঠিক আছে, তারপরে ঢুকে যাওয়ার জন্য এর ভেতর থেকে কি বেরোচ্ছে, এর ভেতর থেকে ম্যাগমা বেরোচ্ছে, সেই আগের মতো করে এইখানে ধ্বংস হয়ে গেল, দিয়ে এখান বরাবর কি বেরোচ্ছে, ম্যাগমা বেরোচ্ছে। ঠিক আছে, আর এখানে তৈরি করবে কে, এখানে তৈরি করবে ফোল্ডিং তৈরি করবে আর ভলকানো তৈরি করলো। আর এখানে মেলান্সটা কি, মেলান্সটা বলছে যে কমপ্লেক্স মিক্স অফ সেডিমেন্টস অ্যান্ড ভলকানো, অর্থাৎ মেলান্স হলো একটা ওই পাললিক
বা পলি প্লাস ভলক্যানিক অর্থাৎ অগ্নুৎপাতজাত পদার্থ একসঙ্গে মিশে যেটা তৈরি হয়। আমি মেল্যান্সের সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞাটা দেখাচ্ছি। মেল্যান্স কাকে বলে? এখানে দেখো সংজ্ঞাতে আমি দিয়েছি, মেল্যান্স বলতে বোঝায় যে এটি একটি ফরাসি শব্দ যার অর্থ হলো সমন্বয়ে দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্ট সামুদ্রিক খাতের ভিতরে একদিকের ঢালে পাললিক শিলা প্রবল চাপে রূপান্তরিত শিলা, চ্যুতির ফলে ভেঙে যাওয়া পাতের চূর্ণ, আগ্নেয় পদার্থ, মহাসাগরীয় পিলোলাভা ইত্যাদির সমন্বয়ে এক মিশ্র পদার্থের সঞ্চয় ঘটে, যেটাকে বলা হয় কি মেল্যান্স বা মেল্যাঙ্গে। ঠিক আছে, এখানে পলিও থাকবে প্লাস আগ্নেয় পদার্থও থাকবে। দেখো দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলেই হলো। ঠিক আছে, অর্থাৎ এই যে এই অংশটা আগেই তৈরি হয়েছিল, কিন্তু ঠিক আছে আগেই তৈরি হয়েছিল মেল্যান্সটা। ঠিক আছে, সেটা এইখানে আমি উল্লেখ করলাম, দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলেই তৈরি হবে। তাহলে মেল্যান্স বোঝা গেল। এরপরে দেখবে যে সেকেন্ড ফেজে আমরা কি দেখছি, একটা কন্টিনেন্ট আর একটা ওশেন সংঘর্ষ হলো। এবার ওশেনিকটা যেটা মহাসাগরীয়তা সেটা কিন্তু শেষ হয়ে যাবে। আর একটা শব্দ আছে ব্যাথলিথ। ব্যাথলিথ বলতে কি বোঝাচ্ছে মনে রাখবে, টু মোল্টেন ম্যাগমা ইজ কল্ড ব্যাথলিথ ইগনিয়াস কোর বিনিথ ফোল্ড মাউন্টেন। এই যে এখানে যে ফোল্ড মাউন্টেন তৈরি হলো, এই যে এটা তো ফোল্ড মাউন্টেন, এই অংশটা ফোল্ড মাউন্টেন। এই ফোল্ড মাউন্টেনের ঠিক নিচে যে আগ্নেয় পদার্থ জমে তৈরি হলো যে অংশটা, সেটাকে বলা হয় কি ব্যাথলিথ। ঠিক আছে, ফোল্ড মাউন্টেনের নিচে অগ্নুৎপাতজাত পদার্থ জমে তৈরি হলো। ঠিক আছে, অগ্নুৎপাত পদার্থ জমে ব্যাথলিথ তৈরি হলো বিনিথ দ্য ফোল্ড মাউন্টেন। তবে এটা আমাদের সেকেন্ড ফেজ হয়ে গেল। সেকেন্ড ফেজে কি হলো, ওশেনিক আর কন্টিনেন্ট সংঘর্ষ হলো। এইখানে কি বলছে আর একটা শুনে নাও, অ্যাক্রেশনারি ওয়েজ অ্যান্ড ভলকানিক আর ফিউজ টুগেদার টু ফর্ম মেল্যান্স। মেল্যান্সটা বোঝালাম তোমাদের। ঠিক আছে, ওশেনিক প্লেট বিং হেভিয়ার বিং সাবডাক্ট অ্যান্ড মেল্ট টু ফর্ম বেনি অফ ওয়াদাতি জোন। কারণ ওশেনিক প্লেট সব থেকে ভারী, তাই এটাই ভেতরে ঢুকলো। এরপরে আমাদের অ্যাকচুয়াল কেস স্টাডিজে কি দেখো, অ্যাকচুয়াল কেস স্টাডিজ মানে পৃথিবীর কোথায় হয়েছে, পৃথিবীর হয়েছে মনে রাখবে এখানে কোথায়, এটা হলো সাউথ আমেরিকান প্লেট আর এটা হলো নাজকা প্লেট। দেখতে পাচ্ছ নাজকা প্লেট, এই নাজকা প্লেট এই দিকে যাচ্ছে। ঠিক আছে, আর সাউথ আমেরিকান প্লেট এই দিকে যাচ্ছে। এইভাবে যাওয়ার জন্য এই যে এই জায়গাটায়, এইখানে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে আমি এখন একটু করে মার্ক করছি, এই যে এই অংশটা ঢুকে যাচ্ছে আর নাজকা প্লেট এইভাবে ভেতরে ঢুকছে। তাই এইখানে এই অংশটা তৈরি করেছে কি ব্যাথলিথ, এই অংশটা তৈরি করেছে ব্যাথলিথ, এই অংশটা ব্যাথলিথ তৈরি করছে। আর এই বরাবর ভলক্যানিক ইরাপশন হচ্ছে, এই বরাবর ভলক্যানিক ইরাপশন হচ্ছে। ঠিক আছে, আর এইখানে তৈরি হয়েছে কি, এইখানে তৈরি হয়েছে আমাদের অ্যান্ডেসাইটিক লাভা দিয়ে তৈরি আন্দিজ পর্বত। এটা তৈরি হয়েছে কি আন্দিজ পর্বত, এইখানে তৈরি হয়েছে। ঠিক আছে, আন্দিজ পর্বত এখানে তৈরি হয়েছে। তাহলে অ্যাকচুয়াল কেস স্টাডিজে দেখা গেল যে কোথায় হচ্ছে এটা। ঠিক আছে, সাউথ আমেরিকান প্লেট, এটা হলো সাউথ আমেরিকান প্লেট, এটা সাউথ আমেরিকান প্লেট, আর এটা হলো নাজকা প্লেট। এই যে ছবিটা দেখতে পাচ্ছ নাজকা, এই যে এটা নাজকা প্লেট। এই নাজকা প্লেট ভেতরে ঢুকে যাচ্ছে, সেই কারণে এইখানে কি তৈরি করলো, এইখানে তৈরি করলো যে সাবডাকশন হলো নাজকা প্লেটের, ব্যাথলিথ তৈরি করলো। ঠিক আছে, ফোল্ডিং হলো, ফোল্ডিং হয়ে আন্দিজ পর্বত তৈরি হলো। আর অবশ্যই এখানে কি তৈরি করলো, পেরুচিলি ট্রেঞ্চ অর্থাৎ খাতও তৈরি করলো, সামুদ্রিক খাত। ট্রেঞ্চ মানে কি সামুদ্রিক খাত। ঠিক আছে, পেরুচিলি ট্রেঞ্চ বা সামুদ্রিক খাত তৈরি করলো এখানে। বোঝা গেছে? তবে এই জিনিসটা বোঝা গেছে অ্যাকচুয়াল কেস স্টাডিজে। এখানে কি হচ্ছে, এখানে দেখো ওশেনিক প্লেট সাবডাকশন প্লাস অবডাকশন হচ্ছে। ঠিক আছে, ট্রেন্স ফরমেশন হলো, ফোল্ডিং প্লাস ফোল্ড মাউন্টেন্স তৈরি হলো, ভলকানিজম মানে সাবডাকশন প্লাস ব্যাথলিথ ফরমেশন হলো, আর্থকুয়েক হলো। ঠিক আছে, মেলান্স ফরমেশন হলো, ইট মেক কমপ্লেক্স আইল্যান্ডস ইফ নো ট্রেন্স। ঠিক আছে, এইখানে বোঝা গেল অ্যাকচুয়াল কেস স্টাডিজ। ঠিক আছে, বুঝিয়ে দিলাম খুব সুন্দর করে।
অবশ্যই বুঝতে পারবে আশা করি। অবডাকশন মানে কি? অবডাকশন হয়তো তোমাদের নতুন শব্দ লাগবে। দেখো, এই যে এই অংশটা, উত্তর আমেরিকা পাতটাও কিছুটা বেঁকে গেছে, এই বরাবর আসছিল, দেখো এই অংশটা বেঁকে গেছে, এই যে এই বরাবর যাচ্ছিল দিয়ে এরকম করে বেঁকে গেছে কিছুটা, এটাই কি, এটাকে বলা হয় অবডাকশন। এই যে সাউথ আমেরিকান প্লেট হলো একটা কন্টিনেন্টাল প্লেট, এইখানে কিন্তু এই সাউথ আমেরিকা প্লেটটা সহজে ভেতরে যাবে না। ঠিক আছে, সাউথ আমেরিকা প্লেটটার অনেকটাই কন্টিনেন্টাল প্লেট, তাই এটা সহজে ভেতরে যাবে না, তাই এটাকে কি বলছে? অবডাকশন। প্লেট মেটেরিয়াল গোয়িং ডাউন, অর্থাৎ প্লেট মেটেরিয়াল গোয়িং ডাউন। ঠিক আছে, প্লেট মেটেরিয়াল গোয়িং ডাউন। বেশ, তবে এটা বোঝা গেল অ্যাকচুয়াল কেস স্টাডিজ। এরপরে আমরা পড়ব সিসি কনভার্জেন্স। সিসি কনভার্জেন্সে কী হবে? থার্ড অ্যান্ড ফাইনাল স্টেজ। এখানে থাম্ব রুল মনে রাখবে যে কন্টিনেন্টাল ক্রাস্ট ওয়ান্স ক্রিয়েটেড ইট ইজ লাইটার, ইট উইল নেভার সাবডাক্ট। তোমাদের আগেই বললাম যে কন্টিনেন্টাল ক্রাস্ট কখনো ভেতরে ঢুকবেই না। তারা কি করবে? তারা একে অপরের সঙ্গে সংঘর্ষ হবে। ঠিক আছে, একে অপরের সঙ্গে সংঘর্ষ হবে, এটা এইদিকে যাবে, এটা এইদিকে যাবে, কি হবে? একটা পাত আর একটা পাতের জাস্ট উপরে উঠে যাবে, এরকম করে এটা উপরে উঠবে, এটাও উপরে উঠবে, অর্থাৎ দুটোই উপরে উঠে যাবে, এরকম করে উপরে উঠে যাবে। ঠিক আছে, এরকম করে উপরে উঠে যাবে। এখানেও সেটাই হয়েছে। দেখো, দিস প্লেট override or underride if too much stress বা force but no subduction in mental, অর্থাৎ কনভার্জেন্স যদি মহাদেশীয় হয়, কন্টিনেন্টাল হয়, কখনো একে অপরের অ্যাস্টেনোস্ফিয়ারে যাবে না। বারবার বলছি, মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, কারণ কন্টিনেন্টাল প্লেট অনেকটা লাইটার, অনেকটা হালকা, তাই এ কখনোই ভেতরে ঢুকবে না, অ্যাস্টেনোস্ফিয়ারের ভেতরে ঢুকবে না। তাই আমাদের প্রথম স্টেজে এটা ছিল, দ্বিতীয় স্টেজে এটা হলো, আর তৃতীয় স্টেজে এটা হলো, তাই তো? তাই এই তৃতীয় স্টেজে কি হচ্ছে? ফোল্ড মাউন্টেন তৈরি হবে, খালি কিছুটা ফোল্ড মাউন্টেন তৈরি হবে। এখানে কি বলছে? সিসি কলিশন মানে কন্টিনেন্টাল মহাদেশীয় হ্যাপেন্স অ্যাওয়ে ফ্রম ওশেন ইন দ্য মিডিল কন্টিনেন্টসে হবে এটা। দ্য ইন্টারভিনিং ওশেনিক প্লেট হ্যাজ অলরেডি সাবডাক্ট। ঠিক আছে, আগের যে প্লেটগুলো ছিল ওশেনিক সেইগুলো ঢুকে গেছে। এই যে এই অংশটা ছিল, এই অংশটা ছিল, তারপরে বেঁচে রইল এই অংশটা, তাই সেটাও ঢুকে গেল। স্টেজ উইথ ম্যাক্সিমাম কমপ্লেক্স মেলাঞ্জ অ্যান্ড সেডিমেন্ট দ্যাট হ্যাভ স্কুইজড অ্যান্ড ফোল্ডেড টু ফর্ম হাই ফোল্ডেড মাউন্টেন। যে মেলাঞ্জগুলো ছিল সেইগুলো আরও কী হবে? সেগুলো আরও ফোল্ডেড হবে আর ঢুকে যাবে অ্যাস্টেনোস্ফিয়ারের ভেতরে। ঠিক আছে, ডাইভারজেন্ট হলো কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতেও আমরা শিখে নিলাম কি হবে, বোঝা গেছে। এরপরে আমরা ভূমিরূপগুলো এক এক করে পড়ে নিই, তাহলেই আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। বেশ, কি কি ভূমিরূপ আছে আমরা পড়ে নিলাম মোটামুটি, জাস্ট এবার তোমাদের দেখিয়ে দিই। বলছে অধঃপাত মণ্ডল তৈরি হবে। প্রথমে বলছে অধঃপাত মণ্ডল আমি সংজ্ঞাটা পড়ি, তারপর ছবিতে দেখাচ্ছি। অভিসারী পাত সীমান্ত পরস্পর সংঘর্ষের পর ভারী হালকা পাতটি পাতের নিচে অনুপ্রবেশ করতে থাকে, সেখানে ভারী পাতটি হালকা পাতের নিচে নেমে যায়, সেই অঞ্চলটি অধঃপাত মণ্ডলের তৈরি হয়। ঠিক আছে, আমরা অভিসারী পাত সীমান্তে এই যে দেখলাম, এখানে অধঃপাত মণ্ডল কোথায় তৈরি হলো? এই যে এখানে একটা অধঃপাত মণ্ডল তৈরি হলো, তাই না? এই যে এই জায়গাটায় একটা অধঃপাত মণ্ডল তৈরি হলো, এই যে জায়গাটায়, এই যে অধঃপাত মণ্ডল, এই যে ঢুকে যাচ্ছে না, এটা এই যে এই অংশটা ঢুকে যাচ্ছে, তাহলে এই জায়গাটাতে অধঃপাত মণ্ডল তৈরি হলো। তারপরে এখানে আমরা দেখলাম অধঃপাত মণ্ডল, যে সাবডাকশন মানেই তো অধঃপাত। ঠিক আছে, সাবডাকশন মানেই অধঃপাত। এই যে এটা সাবডাকশন হলো, এই অংশটা সাবডাকশন হলো। ঠিক আছে, তারপরে এখানে সাবডাকশন তোমাদের দেখালাম, সাবডাকশন মানে অধঃপাত, বোঝা গেছে। এরপরে সাবডাকশনটা তোমাদের ছবিতে দেখাচ্ছি। অধঃপাত মণ্ডল এইখানে ছবি এনেছি আমি, দেখো এখানে অধঃপাত মণ্ডল, এই যে অধঃপাত বলয়, এই যে এখানে যে পাতটা ঢুকে যাচ্ছে, এই পাতটাই হলো কি? অধঃপাত বলয়। ঠিক আছে, এই যে ঢুকে যাচ্ছে এই পাতটা, এই বরাবর পাতটা ঢুকে যাচ্ছে, এটা হলো কি? অধঃপাত মণ্ডল, বোঝা গেছে। বেশ, এরপর আছে সিবন রেখা বা সুচার লাইন।
কি বলছে, পাত সংস্থান তত্ত্ব অনুসারে অভিসারী পাত সীমান্তে দুটি পাত পরস্পর দিকে এগিয়ে আসে এবং সংঘর্ষ ঘটায়। এই কটা কিন্তু সব অভিসারী পাত সীমান্তে পড়ছে ভূমিরূপ, অভিসারী পাত সীমান্তে ভূমিরূপ। এই অভিসারী পাত সীমান্তে যে রেখা বরাবর দুটি পাতের প্রথম সংঘর্ষ হয় বা যে রেখা বরাবর দুটি মহাদেশীয় পাত জোড়া লেগে যায় তাকে সীবন রেখা বা সুচার লাইন বলা হয়। প্রধানত দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সীবন রেখা সৃষ্টি হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি হিমালয় পর্বতমালার পশ্চিমাংশে অবস্থিত সিন্ধু নদের উপত্যকা বিখ্যাত সিন্ধু সীবন রেখা নামে পরিচিত। উদাহরণ মনে রাখবে, এখানে উদাহরণ মনে রাখবে ইউরেশীয় পাত ও প্রশান্ত মহাসাগরের পাতের নিমজ্জনে অধঃপাত মণ্ডল তৈরি হয়েছে, ঠিক আছে, আর সিন্ধু সুচার লাইন তৈরি হয়েছে। তবে এখানে আমরা এই যে লাস্টে যখন স্টেজ 3-তে পড়লাম, স্টেজ 3-তে তখন এই যে এই অংশটা কি হয়ে গেল, এই অংশটা হয়ে গেল সুচার লাইন, ঠিক আছে। এই অংশটা যখন একে অপরের সঙ্গে সংঘর্ষ হলো এটা হয়ে গেল কি সুচার লাইন, এই লাল কালারের অংশটা, ঠিক আছে, যখন দুটো কন্টিনেন্টাল প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা লাগবে। এরপর আছে বেনিয়ফ মণ্ডল। বেনিয়ফ মণ্ডল বলতে কি বোঝায়, অভিসারী পাত সীমান্তে দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর ঘটায় এবং অপেক্ষাকৃত ভারী পাতে ধীরে ধীরে হালকা পাতের তলদেশে অনুপ্রবিষ্ট হয়। ফলে উভয় পাতের মিলন অঞ্চলে যে ঢালু পাত সীমান্ত তলের সৃষ্টি হয় তাকে বলা হয় কি বেনিয়ফ মণ্ডল। অর্থাৎ এইখানে দেখতে পাবে বেনিয়ফ মণ্ডলের ছবিটা, এই যে এটা তো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে ঢুকছে ভেতরে, নির্দিষ্ট অ্যাঙ্গেল করে ঢুকছে, এই যে নির্দিষ্ট অ্যাঙ্গেল করে যে ঢুকছে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কি বেনিয়ফ মণ্ডল। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কতখানি হবে, এই অ্যাঙ্গেলটা হবে দেখো বেনিয়ফ, পদার্থবিদ হিউগো বেনিয়ফের নাম অনুসারে এটি নামকরণ করা হয়েছে, ঠিক আছে। 30 ডিগ্রি থেকে 80 ডিগ্রি কোণে অবস্থান করে এটা, তবে সাধারণভাবে 45 ডিগ্রি কোণে অবস্থান করে। ইউরেশীয় পাত ও প্রশান্ত সাগরের পাতের নিমজ্জনে বেনিয়ফ মণ্ডল তৈরি হয়েছে। বেনিয়ফ মণ্ডল হতো কত অ্যাঙ্গেল করে ঢুকে যাচ্ছে। ভঙ্গিল পর্বত কি করে তৈরি হয় আমরা দেখলাম, মেলাঞ্জ টাইপ পরবর্তীকালে আরও স্কুইজ হয়ে আরও ভাঁজপ্রাপ্ত হয়ে, যে এখানে দেখলাম যে স্টেজ উইথ ম্যাক্সিমাম কমপ্লেক্স মেলাঞ্জ অ্যান্ড সেডিমেন্টস দ্যাট হ্যাভ স্কুইজড অ্যান্ড ফোল্ডেড টু ফর্ম হাই ফোল্ড মাউন্টেন, যেমন করে আমাদের হিমালয় পর্বত তৈরি হয়েছে, ঠিক আছে। এই যে এইটা আর এইটা সংঘর্ষের পরেই এই যে এই বরাবর কি তৈরি করলো, ফোল্ডেড মাউন্টেন তৈরি করলো। আমি ছবিতে দেখাচ্ছি, যখন দুটো পাত একে অপরের সঙ্গে সংঘর্ষ হবে শেষের যে পলিগুলো ছিল সেইগুলো ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত তৈরি করবে। এই যেটা যে মহাদেশীয় পাত ধাক্কা লাগলো শেষ পর্যায়ে, কিন্তু স্টেজ 3-তে মহাদেশীয় পাত এটা কিন্তু ভেতরে ঢুকবে না, জাস্ট এইটুকু এসেই থাকবে। আর এই বরাবর কি তৈরি করেছে, এখানে এই বরাবর ভঙ্গিল পর্বত তৈরি করলো, ঠিক আছে। ভঙ্গিল পর্বত কি করে তৈরি হচ্ছে আমরা পর্বত সৃষ্টির ব্যাখ্যা পরের ক্লাসে করব, তখন বুঝে নেব বিষয়টা, ঠিক আছে। তাহলে ভঙ্গিল পর্বত হয়ে গেল। পাললিক শিলায় ভাঁজ পড়ে তৈরি হয়। আফ্রিকা পাত ও ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে আফ্রিকা পাত ও ইউরেশিয়া পাতের সংঘর্ষের ফলে আল্পস পর্বত তৈরি হয়েছে, সেটাই দিয়েছে 33 মহিকাতে পলি ভাঁজ পড়ে আল্পস পর্বতে তৈরি হয়েছে। ইন্দো অস্ট্রেলিয়া পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে তৈরি হয়েছে কি হিমালয় পর্বত। এরপর আছে কি কর্ডিলেরা। কর্ডিলেরা মানে কি অনেক কটা পর্বত পরপর অবস্থান করবে, ঠিক আছে। অনেক কটা পর্বত পরপর অবস্থান করলে তাকে বলা হয় কি কর্ডিলেরা। এখানে দেখাচ্ছি কর্ডিলেরা কি, দেখো কর্ডিলেরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে অনেক কটা পর্বত এখানে পরপর অবস্থান করছে, এটাকে বলা হয় কি কর্ডিলেরা। আন্দিজ পর্বতে এরকম কর্ডিলেরা আছে, অনেক কটা ভঙ্গিল পর্বত পরপর অবস্থান করছে, তাই এটা কি বলা হচ্ছে কর্ডিলেরা, ঠিক আছে। বেশ, একবার তোমরা ভিডিওটা পজ করে পড়ে নেবে, আমি আর পড়ছি না, এখানে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। বেশ, আমি পড়িয়ে দিই। অভিসারী পাত সীমান্তে যখন একটি মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাত পরস্পর দিকে অগ্রসর হয় তখন মহাসাগরীয় পাতের সংঘর্ষে মহাদেশীয় পাতের উপকূল অগভীর সমুদ্র অংশে পাললিক শিলায় ভাঁজ খেয়ে ক্রমশ ভাঁজ সৃষ্টি হয়। ক্রমশ সেই ভাঁজ উত্থিত হয়ে সেখানে পরস্পর সমতলভাবে বিন্যস্ত ভঙ্গিল পর্বত শৃঙ্খলের মতো গড়ে ওঠে, একে কর্ডিলেরা বলা হয়। কর্ডিলেরা মহাদেশের পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের পাতে ঘর্ষণের ফলে অবস্থান করে কর্ডিলেরা গঠন করেছে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে, যেটা আমি বললাম দক্ষিণ আমেরিকায়। মহাদেশীয় পাত কর্ডিলেরা স্পেনিশ শব্দ যার অর্থ হলো শৃঙ্খল। উত্তর আমেরিকা মহাদেশীয় পাত মহাসাগর উপকূল বরাবর কোস্ট রেঞ্জ, আলাস্কা রেঞ্জ, বুকস রেঞ্জ, রকি, আস্কোনিয়ার পর্বতমালা প্রভৃতি নবীন ভঙ্গিল পর্বত শৃঙ্খলার মতো অবস্থান করে কর্ডিলেরা গঠন করেছে, ঠিক আছে। অর্থাৎ উত্তর আমেরিকাতেও আছে। এরপর আছে আগ্নেয়গিরির উদ্ভব। কি করে আগ্নেয়গিরি তৈরি হয় আমরা পড়লাম, ঠিক আছে। একটা পাত আরেকটা পাতের নিচে ঢুকে যাচ্ছে, একটা পাত আরেকটা পাতের নিচে ঢুকে যাচ্ছে, অবশ্যই সেটা কি হতে হবে, অবশ্যই সেটা
মহাসাগরীয় হতে হবে। এই যে মহাসাগরীয় পাতটা ঢুকে যাচ্ছে, এই বরাবর ম্যাগমার জন্য গলে যাচ্ছে, আর এই বরাবর কি হচ্ছে, ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে। সেটা আমরা আগেও দেখলাম, আর পড়ছি না। ঠিক আছে, এরপর আছে কি সমুদ্র খাত তৈরি। সমুদ্র খাত কি করে তৈরি হয় দেখলাম। ঠিক আছে, সমুদ্র খাত তো তৈরি হয় কি করে দেখলাম। এই যে এখানে দেখালাম তোমাদের সমুদ্র খাত কি করে তৈরি হয়। এই যে এই অংশটা পেরু চিলি ট্রেন্স, এটাও তো একটা সামুদ্রিক খাত। ঠিক আছে, বেশ। যেমন মারিয়ানা খাত আছে, ভারত মহাসাগরের সুন্দা খাত আছে। এই খাতগুলোর নাম মনে রাখবে। ভারতের মহাসাগরের সুন্দা খাত আছে, সুন্দা খাত আছে, এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। তারপরে আবার মহাদেশীয় মহাসাগর পাতের সংঘর্ষ সীমানে নিমজ্জিত মহাসাগর পাতের ঘর্ষণে মহাদেশীয় পাতের নিচের দিকে বাঁক নিলে সমুদ্রকাত সৃষ্টি হয় দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে পেরু চিলি খাত, যেটা তোমাদের দেখালাম। ঠিক আছে, বেশ। বৃত্তচাপীয় দ্বীপমালা সৃষ্ট। বৃত্তচাপীয় দ্বীপমালা এই যে প্রথমে তোমাদের দেখালাম, এই যে এই অংশটা বৃত্তচাপীয় দ্বীপমালা। এই যে এটা কোথায় গেল, প্রথমে দেখালাম না, কোথায় গেল, হ্যাঁ এইটা ওসেনিক, হ্যাঁ ভলকানিক আইল্যান্ড, বৃত্তচাপীয় দ্বীপমালা। এই যে এইটা 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 আর এইটা। ঠিক আছে, বৃত্তচাপীয় দ্বীপমালা। তাও তোমাদের একবার পড়িয়ে দিই। দুটি মহাসাগরীয় পাতের অভিসারী সীমানায় ভারী পাতে অপেক্ষাকৃত হালকা পাতে নিচে প্রবেশ করলে অভ্যন্তরীণ তাপে গলতে শুরু করে। সেই গলিত পদার্থ অগ্নুৎপাতের মাধ্যমে বেরিয়ে এসে সমুদ্রগর্ভে সঞ্চিত হতে থাকে। এইভাবে ক্রমাগত লাভা সঞ্চয়ের ফলে যে আগ্নেয় দ্বীপমালা সৃষ্টি হয়, সেগুলিকে বৃত্তচাপের আকারে বিন্যস্ত হলে তাকে বৃত্তচাপীয় দ্বীপমালা বলে, যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ, অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ প্রভৃতি। ঠিক আছে, বেশ। প্রতিসারি পাত সীমান্তে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেটাও আমরা দেখালাম। মধ্য সামুদ্রিক শৈলশিরা কি করে তৈরি হয়, নতুন মহাসাগরীয় ভূত্বক কি করে তৈরি হয়, গ্রস্ত উপত্যকা কি করে তৈরি হয় দেখালাম। ঠিক আছে, আর আমি বলছি না। আর নিরপেক্ষ পাত সীমানায় কি তৈরি হচ্ছে সেটাও দেখালাম। কি তৈরি হবে, ক্যালিফোর্নিয়ায় সান আন্দ্রিয়াস চ্যুতি সব থেকে পৃথিবীর বড় সড়ো চ্যুতি। ঠিক আছে, এই যে ছবিতে দেখালাম, এই যে এখানে ক্যালিফোর্নিয়া সান আন্দ্রিয়াস চ্যুতি। এই যে এটা এইদিকে যাচ্ছে, আর এটা এইদিকে যাচ্ছে, দুটোই। এটা হলো ফাস্টার মানে তাড়াতাড়ি যাচ্ছে, এটা স্লোয়ার। দুটোই কিন্তু একদিকে যাচ্ছে, দিয়ে এরকম চ্যুতি তৈরি হয়েছে। এই চ্যুতিটা কেমন দেখতে তোমাদের দেখিয়েছি একবার। এই যে এরকম দেখতে চ্যুতিটা। ঠিক আছে, বেশ। নিরপেক্ষ পাত সীমানায় শুধু মনে রাখবে কি তৈরি হবে, চ্যুতি তৈরি হবে। বেশ, সবকটা ভূমিরূপ কিন্তু হয়ে গেল। এরপরে আমরা পড়বো কি পাত সংস্থান তত্ত্বের দুর্বলতা। আমাদের কত দূর হলো দেখো, ভূমিরূপ হয়ে গেল, পাত সংস্থান তত্ত্বের ভূমিরূপ হয়ে গেল, পাত সংস্থান তত্ত্বের দুর্বলতা, পাত সংস্থান তত্ত্বের গুরুত্ব, হটস্পট কি, আর পাত সংস্থান তত্ত্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বললেই ক্লাসটা শেষ হবে। ঠিক আছে, দুর্বলতা কি মনে রাখবে, দুর্বলতা হলো সারা পৃথিবীতে অনেক ছোট পাত আছে, সেই ছোট পাতের ব্যাখ্যা কিন্তু এরা দিতে পারেনি। ঠিক আছে, ছোট পাতের ব্যাখ্যা কিন্তু দিতে পারেনি। তারা বলেছে যে সারা পৃথিবীতে যে অগ্নুৎপাত হচ্ছে শুধুমাত্র পাত সংস্থানে, অর্থাৎ পাতগুলো যখন একটা পাতের নিচে আর একটা পাতের নিচে ঢুকে যায় তখনই নাকি অগ্নুৎপাত হয়, তাছাড়া নাকি অগ্নুৎপাত হয় না। সেই তত্ত্বটা ভুল। আমি কেন ভুল বলছি দেখো, পাত সংস্থান তত্ত্বে বলছে যে শুধুমাত্র পাতে পাতে সংঘর্ষ হওয়ার পরে, অভিসারী পাত সীমান্ত সংঘর্ষ হওয়ার পরে একটা পাত যখন আরেকটা পাতের নিচে ঢুকে যায় তারপরেই তৈরি হয়। ঠিক আছে, এখানে তোমাদের একটা কেস স্টাডিজ বলা হয়নি। এখানে কেস স্টাডিজ বলতে ওই যে সিসি কন্টিনেন্ট যেটা ভাগ হলো, এই যে ভাগ সংঘর্ষ হলো, সেইখানে কেস স্টাডিজে এই যে এখানে দেখো যে হিমালয় পর্বত তৈরি হয়েছিল, ককেসাস, হিন্দুকুশ, জাগ্রোস, আল্পস। ঠিক আছে, কন্টিনেন্ট সংঘর্ষ হওয়ার ফলে কিন্তু তৈরি হয়েছে এগুলো। ঠিক আছে, এই যে ইউরেশিয়ান প্লেট, এইখানে তিব্বত, এটা তিব্বত, এই যে তিব্বত এটা, আর এটা হিমালয় পর্বত তৈরি করেছে এইভাবে। ঠিক আছে, কন্টিনেন্ট সংঘর্ষ হওয়ার পরে এটা তৈরি হয়েছে। এটা ইগনিয়াস, এই যে এটা ইগনিয়াস মেলাঞ্জ, এটা ইগনিয়াস মেলাঞ্জ, এটা মাটির নিচেই আছে, ভেতরে আছে, এইগুলো বাইরে বেরোতে পারেনি। ঠিক আছে, বেরোতে পারেনি তেমন।
ভেতরেই আছে। বেশ, এখানে কন্টিনেন্টালে যখন মহাদেশে সংঘর্ষ হবে, ফোল্ডেড হবে, মাউন্টেন আর প্লেটু তৈরি হবে, যেমন তিব্বত প্লেটু তৈরি হয়েছে। আর রিভার্স ফল্টিং হয়, আপ থ্রাস্টিং হয়। রিভার্স ফল্টিং মানে বিপরীতচ্যুতি, আমরা পড়েছি আগের দিন বিপরীতচ্যুতি বলতে কি বোঝায়, আর আর্থকুয়েক তৈরি হবে। ঠিক আছে, পাঁচ সংস্থান তত্ত্বের দুর্বলতা, প্রথম দুর্বলতা বলি আমি তোমাদের। 1 নম্বর দুর্বলতা বলেছে যে পাঁচ সংস্থান তত্ত্বে শুধুমাত্র একটা পাত যখন আরেকটা পাতের নিচে ঢুকবে, একটা পাত যখন আরেকটা পাতের নিচে ঢুকবে আর সেই পাতটা যে বরাবর গলে যাবে সেই বরাবরই অগ্নুৎপাত হবে, এরকম পাঁচ সংস্থান তত্ত্বে বলা হয়েছে। কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো যে এইখানে উত্তর আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জ, ঠিক আছে, হাওয়াই দ্বীপপুঞ্জ যে তৈরি হয়েছে, সে হাওয়াই দ্বীপপুঞ্জ যে তৈরি হয়েছে সেটা কিন্তু পাতে পাতে সংঘর্ষের ফলে তৈরি হয়নি। সেখানে এমনভাবে ম্যাগমা বেরিয়ে এসছে, সেখানে কোনো পাত সীমান্ত নেই। ঠিক আছে, সেই যে ম্যাগমা বেরিয়ে এসছে সেই ম্যাগমা, বারবার ভুল হচ্ছে, এটা না আঁকলে হবে, এটা এঁকে আমি দেখাচ্ছি। এই যে এখানে যে হাওয়াই দ্বীপপুঞ্জ আছে, এইখানে দেখা যাচ্ছে যে যে ম্যাগমা বেরোচ্ছে, এমনভাবে বেরোচ্ছে, তোমাদের দেখাই আমি, যে কোনো পাত সীমান্ত নেই কিন্তু ম্যাগমা বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হলো হটস্পটের ধারণা। এই যে পৃথিবীকে যদি কল্পনা করি, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ওপর থেকে এরকম করে হটস্পট, অর্থাৎ হটস্পট দ্বারা ম্যাগমা বেরোচ্ছে, যেটা কোনো পাত সীমান্ত ছাড়াই ম্যাগমা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, পাত সীমান্ত ছাড়াই ম্যাগমা বেরিয়ে যাচ্ছে, তখন এইটা হয়ে যাবে কি, এই পাঁচ সংস্থান তত্ত্বের দুর্বলতা। অর্থাৎ এইটা টোটালি, এই যে কোর অর্থাৎ গুরু, আমাদের যে কেন্দ্রমণ্ডল আছে, একবারে কেন্দ্রমণ্ডলের ভেতর থেকে এই অগ্নুৎপাতটা হচ্ছে। এখানে কোনো পাত সীমান্ত নেই। যে হাওয়াই দ্বীপপুঞ্জ যে তৈরি হয়েছে, এখানে কোনো পাত সীমান্ত নেই, তবুও কেন এইখানে তৈরি হলো ম্যাগমা বেরিয়ে আইল্যান্ড তৈরি করলো, সেটা প্রশ্ন তুলছে। এখানে আমি আরেকটা ছবি আঁকছি, দেখো, এটা একটা অঞ্চল, এবার এইখানে যে অগ্নুৎপাত হচ্ছে এটা কোর, এখানে কোর থেকে ম্যাগমার প্লিউম ওপরে উঠছে, কোর, এটা হলো কোর। ঠিক আছে, এই কোর থেকে ম্যাগমা উপরে উঠছে, CORE, ম্যাগমা উপরে উঠছে। এবার কোর থেকে যে ম্যাগমা উপরে উঠছে, এইখানেও কিছু এরকম আইল্যান্ড তৈরি হয়েছে, আবার এইখানেও তৈরি হয়েছে, আবার এইখানেও তৈরি হয়েছে। তবে তখন বিজ্ঞান মহলে প্রশ্ন আসে যে তবে এইরকম কেন হচ্ছে, এখানে কোনো পাত সীমান্ত নেই, অর্থাৎ এই যে জায়গাগুলোতে আঁকলাম, এইখানে কোনো পাত সীমান্ত নেই, এখানে কোনো পাত সীমান্ত নেই, এখানে কোনো পাত সীমান্ত নেই, কেন ম্যাগমাটা বেরিয়ে আসছে? অর্থাৎ পাতটা এইদিকে যাচ্ছে, এই যে পাতটা এইদিকে যাচ্ছে, টোটাল পাত, এখানে কিন্তু কোনো বাউন্ডারি নয়, টোটাল পাতটা এইদিকে যাচ্ছে, কিন্তু ম্যাগমাটা একবারে বেরিয়ে আসছে কেন্দ্রমণ্ডল থেকে। সেই কারণে এই যে এই পার্টটায় নতুনভাবে ম্যাগমা তৈরি হচ্ছে, ম্যাগমা বেরিয়ে এসছে, লাভা জমে দ্বীপের মতো তৈরি করছে। এই জায়গাটা কি বহু বছর আগে তৈরি হয়ে গেছে, আর এটা সব থেকে পুরনো। অর্থাৎ এই যে ম্যাগমাগুলো বেরিয়ে আসছে কোনো পাত সীমান্ত ছাড়াই, এইটা একটা পাত সংস্থান তত্ত্বের সব থেকে বড় ত্রুটি। ঠিক আছে, সব থেকে বড় ত্রুটি এইটাই। এই যে এইগুলোকে বলা হয় কি, হটস্পট। এটাকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হটস্পট। ঠিক আছে, তবে তোমাদের হটস্পটের ধারণাটা দিয়ে দিলাম।
এই যে হটস্পটের যে ধারণা তোমাদের দেব বলেছিলাম, যে এটা মনে রাখবে যে কেন্দ্রমণ্ডল থেকে প্রায় অগ্ন্যুৎপাত হচ্ছে। ঠিক আছে, কেন্দ্রমণ্ডল থেকে প্রায় অগ্ন্যুৎপাত হচ্ছে এই হটস্পট। ঠিক আছে, পৃথিবীতে কিছু হটস্পট আছে। সেই হটস্পটগুলোর মধ্যে আমাদের ভারতে যে হটস্পট আছে, ভারতে যে হটস্পটের সম্মুখীন হয়েছিল একটা সময়, রিইউনিয়ন হটস্পট। কি নাম? রিইউনিয়ন হটস্পট। এই হটস্পট থেকে ভারতের ডেকান ট্র্যাপ তৈরি হয়েছে, ম্যাগমা বেরিয়ে, বিদার অগ্ন্যুৎপাতের ফলে ম্যাগমা বেরিয়ে কি তৈরি হয়েছে বললাম, যে ডেকান ট্র্যাপ। ঠিক আছে, পৃথিবীতে এই কতগুলো হটস্পট আছে? প্রায় 25টি হটস্পট আছে। ঠিক আছে, হটস্পট প্রায় 25টি আছে। পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ওপরে আণবিক বিদারণের জন্য, তেজস্ক্রিয় পদার্থ আণবিক বিদারণের জন্য যে তাপ উৎপন্ন হয়, সেই তাপ বেরিয়ে আসার জন্যই, অর্থাৎ এই যে কেন্দ্রমণ্ডলের এই অংশ বরাবর আণবিক বিদারণের জন্য যে তাপ উৎপন্ন হয়, সেই তাপগুলো বেরিয়ে আসার জন্যই এই হটস্পটগুলো তৈরি হয়েছে। আর এই যে এইগুলো যে ম্যাগমাটা বেরিয়ে আসে, এটাকে বলা হয় কি? প্লিউম বলা হয়। ম্যাগমা যে ঊর্ধ্বমুখী হয়ে বেরিয়ে আসছে, এটাকে বলা হয় কি? প্লিউম। ঠিক আছে, মনে রাখবে, প্লিউম বলা হয় এটাকে। ঠিক আছে, বেশ, তাহলে এটা একটা পাত সংস্থান তত্ত্বের দুর্বলতা হয়ে গেল। এরপরে পৃথিবীতে আরও যে এত ছোট ছোট পাত আছে, সেই পাতগুলোর ব্যাখ্যা দিতে পারেনি। ঠিক আছে, এত যে পাত আছে, সেই পাতগুলোর ব্যাখ্যা সম্পূর্ণরূপে দিতে পারেনি। তাই বলেছে পৃথিবীতে মোট কতগুলো পাত আছে তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিরোধ কাটেনি। বিস্তারমান সামুদ্রিক শৈলশিরা দৈর্ঘ্য অধঃপাত মণ্ডলের দৈর্ঘ্যের থেকে অনেক বেশি। পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী এর ব্যাখ্যা দেওয়া যায় না। ঠিক আছে, শুধুমাত্র প্রশান্ত মহাসাগরীয় পাত অবনমিত অন্তর্নিহিত হচ্ছে এবং এদের মহাসাগরের তলদেশের ক্ষেত্রে প্রসারণ ঘটছে, তার সঠিক ব্যাখ্যাও দেওয়া যায় না। ঠিক আছে, এরকম নির্দেশ আছে যে একই সঙ্গে একই পাত দুদিকে চালিত হচ্ছে, যেমন উত্তর আমেরিকা পাত একই সঙ্গে পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম দিকে সঞ্চরণশীল, অর্থাৎ একটা পাতই একই দিকে যাচ্ছে। বোঝা গিয়েছে? ওই যে দেখালাম যে সান আন্দ্রিয়াস চ্যুতি তৈরি হচ্ছে সেই জায়গাটায়। অধঃপাত মণ্ডল, পরিচলন স্রোত, পার্শ্বচাপ প্রভৃতি যে কোনো একটির সাহায্যে একটি পাতের একই সঙ্গে দুদিকের সঞ্চরণের কারণ ব্যাখ্যা করা যাচ্ছে না। পৃথিবীর সকল পর্বত সৃষ্টির কারণ পাত সংস্থান তত্ত্বের দ্বারাও ব্যাখ্যা করা যায় না, যেমন আফ্রিকার ড্রাকেন্সবার্গ পর্বত, ব্রাজিলের সিয়েরা ডেল মার পর্বত প্রভৃতি। পাতগুলি সঞ্চরণের প্রধান শক্তি হিসাবে যে পরিচলন স্রোতের কথা বলা হয়েছে, তার অস্তিত্ব এখনও ধারণামূলক, এখনও প্রমাণ পাওয়া যায়নি প্রত্যক্ষভাবে। উত্তর আমেরিকার পাতের পশ্চিম প্রান্ত সহ বহু স্থানে সুস্পষ্টভাবে বেনিয়ব জোন তৈরি হয়নি, কেন তার ব্যাখ্যাও দিতে পারেনি। এই তত্ত্বে ধরে নেওয়া হয়েছে যে শুরুতে কয়েকটি সুদৃঢ় ও শিলামণ্ডলীয় ভূখণ্ড ছিল। এই লাইনটা মনে রাখবে, প্রথম দিকে বলছে সুদৃঢ় শিলামণ্ডল এবং ভূখণ্ড ছিল, সেটাকে বলে কি? ক্রেটন। ঠিক আছে, এটা হবে কি? ক্রেটন। এটা কি হবে? ক্রেটন হবে নাম। ঠিক আছে, এটা হলো ক্রেটন। ক্রেটন নামে পরিচিত, এগুলোকে কি বলা হয়? ক্রেটন। এগুলি পরবর্তীকালে বিস্তৃত হয়ে মহাদেশে পরিণত হয়েছে, কিন্তু ক্রেটনগুলির উৎপত্তি কিভাবে হয়েছে সেই সম্পর্কে এই তত্ত্বে কোনো কথা বলা হয়নি। এই তত্ত্বে প্রবল সংনমন বলের প্রভাবে ভঙ্গিল পর্বত বা ভাঁজের সৃষ্টির কথা বলা হয়েছে, কিন্তু অভিকর্ষজ স্খলন বা বিসর্পণের জন্য ভূত্বকীয় পাললিক শিলার ভাঁজ সৃষ্টি হতে পারে সে সম্পর্কে কথা কিছু বলেনি। তাহলে আমরা বুঝতে পারলাম যে পাত সংস্থান তত্ত্ব একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব, কিন্তু তারও কিছু দুর্বলতা আছে। পৃথিবীতে সকল যে পর্বতগুলো তৈরি হয়েছে তার ব্যাখ্যা দিতে পারেনি। ঠিক আছে, তারপরে কেন একটা পাত একে অপর থেকে পরস্পর একই দিকে যাচ্ছে তার ব্যাখ্যা দিতে পারেনি। এবং পৃথিবীতে 7টা বড় পাত আছে, কিন্তু আর বাকি যে পাতগুলো আছে ছোট বড়, তার ব্যাখ্যা ভালো করে দিতে পারেনি। আবার একটা পাতের মধ্যেও একটা ছোট মাইক্রোপ্লেট আছে, একটা পাতের মধ্যেও ছোট মাইক্রোপ্লেট আছে, এইগুলোর ব্যাখ্যাও দিতে পারেনি। তারপর পাত সীমান্ত ছাড়া কেন অগ্ন্যুৎপাত হচ্ছে, অর্থাৎ হটস্পট থেকে যে অগ্ন্যুৎপাত হচ্ছে এই পাত সীমান্তে, সেইটা আলোচনা করেনি। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? এরপরে তোমাদের যেটা বললাম হটস্পট যে শব্দটা, সে শব্দটা তোমাদের সঙ্গে আরেকটু বলি, যে এটা পৃথিবীতে মোটামুটি ওই যে বললাম 20 থেকে 25টা, কিন্তু আধুনিকভাবে বর্তমানে বলা হয় মোটামুটি 20 থেকে 25টা ধরবে। ঠিক আছে, 20 থেকে 25টা হটস্পট, বা সাধারণভাবে তোমরা বলবে 21টা হটস্পট আছে। 21টা মনে রাখবে, 21টা হটস্পট আছে। ঠিক আছে, এই হটস্পট শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল? এই হটস্পট শব্দটা প্রথম ব্যবহার করেছিল, ওইখানে যাই তারপর লিখে দিই। এই হটস্পট শব্দটা প্রথম ব্যবহার করেছিল, মনে রাখবে, জসন মর্গ্যান।
1971 সালে জসন মর্গ্যান। ঠিক আছে। আর ভারতের ডেকান ট্র্যাপ কোথা থেকে তৈরি হয়েছে? রিইউনিয়ন হটস্পট থেকে। ঠিক আছে, রিইউনিয়ন হটস্পট আমি ম্যাপে একটু লোকেশন করে দিই। রিইউনিয়ন হটস্পট মোটামুটি আমি বলছি, এই যে ম্যাপে একটা অ্যাটলাস খুলবে, দেখবে এই বরাবর এই রিইউনিয়ন হটস্পট আছে। এই বরাবর নয়, এই বরাবর একটা রিইউনিয়ন হটস্পট আছে। ঠিক আছে, এই বরাবর রিইউনিয়ন হটস্পট আছে। ঠিক আছে, এই হটস্পট থেকে ভারতের ডেকান ট্র্যাপ, এই যে এখানে যে ডেকান ট্র্যাপ তৈরি হয়েছে সেটা তৈরি হয়েছে ম্যাগমা বেরিয়ে আসার পরে। বেশ, তবে পার্শ্ব সংস্থান তত্ত্বের ধারণা হয়ে গেল। আর একটা কথা এখানে মনে রাখবে যে এইখানে যে প্রশান্ত মহাসাগরটা ধীরে ধীরে ছোট হচ্ছে, প্রশান্ত মহাসাগর ছোট হচ্ছে। আর আটলান্টিক মহাসাগর, এই যেটা আটলান্টিক মহাসাগর কি হচ্ছে? বড় হচ্ছে। প্রশান্ত মহাসাগর ছোট হয়ে যাচ্ছে, সব থেকে বড় মহাসাগর। আর আটলান্টিক মহাসাগর কি হচ্ছে? বড় হচ্ছে। এই কথাটা মনে রাখবে। বোঝা গেছে? প্রশান্ত মহাসাগর কি হচ্ছে? বড় হচ্ছে। আর আটলান্টিক মহাসাগর ছোট হচ্ছে। বেশ, এরপরে আমাদের আছে পাঁচ সংস্থান তত্ত্বের গুরুত্ব। পাঁচ সংস্থান তত্ত্বের গুরুত্ব আমরা বলতে পারি যে আমরা মহাসাগর ও মহাদেশগুলো যে কিভাবে তৈরি হয়েছে সেটা বলতে পারি। অর্থাৎ মনে রাখবে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন মহাদেশই ছিল না, টোটালটাই জল ছিল। পরবর্তীকালে ধীরে ধীরে মহাদেশগুলো তৈরি হয়েছে। ঠিক আছে, তাই মহাদেশ এবং মহাসাগরগুলি কি করে তৈরি হয়েছে সে সম্পর্কে ধারণা পাই। মহাদেশীয় ভূখণ্ডের গতিশীলতা বন্টন ব্যাখ্যা করতে পারি। মহাদেশীয় ভূত্বকগুলো যে স্থির নয়, একদিক থেকে অন্যদিকে চলাচল, সেটা সম্পর্কে ধারণা পাই। ভঙ্গিল পর্বতের উৎপত্তির ব্যাখ্যা দিতে পারি। বিভিন্ন ভূমিরূপের উৎপত্তির ব্যাখ্যা দিতে পারি। সমুদ্র বক্ষ অর্থাৎ সি ফ্লোর স্প্রেডিং, এটার ইংরেজি হলো সি ফ্লোর স্প্রেডিং, যেমন আটলান্টিক মহাসাগরে বললাম। ঠিক আছে, সি ফ্লোর স্প্রেডিং অর্থাৎ আটলান্টিক মহাসাগরটা বড় হচ্ছে, প্রশান্ত মহাসাগর ছোট হচ্ছে। এটা ধারণা আমরা পাঁচ সংস্থান তত্ত্বের মাধ্যমে দিতে পারি। বিভিন্ন ভূতাত্ত্বিক ঘটনা যেমন অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, এইখান থেকেই আমরা ব্যাখ্যা করি পাঁচ সংস্থান তত্ত্বের সাপেক্ষে। ঠিক আছে, মেল্যাঞ্জ কাকে বলে বলা হয়ে গেছে। ফ্লিশ এবং মোলাস বলতে কি বোঝায় বলি। ভঙ্গি, এরপরে আমরা কি বলবো? পাঁচ সংস্থান তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্কিত তথ্য। অর্থাৎ আমাদের টোটালটা কিন্তু হয়ে গেল, হটস্পট কি বলে দিলাম। আর লাস্ট টপিক আছে, আর 5-6 মিনিটেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, প্রায় 1 ঘন্টা 40 মিনিট ক্লাস হয়ে গেল। ঠিক আছে, বেশ। ভঙ্গিল পর্বত সৃষ্টির পর অবশিষ্ট মহীখাতে পলি বালি সঞ্চয় থেকে কাদাময় বা অবিশুদ্ধ বেলেপাথর, কংগ্লোমারেট, পর্বতমালা, ব্রেক্সিয়া জাতীয় অধক্ষেপ ফ্লিশ বলা হয়। এবং স্থলবিধৌত পলি সঞ্চয় থেকে কংগ্লোমারেট, মার্ল, সবুজ বেলেপাথর অবক্ষেপকে কি বলা হয়? মোলাস। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা কি? যে ভঙ্গিল পর্বত সৃষ্টির পর মহীখাতে ক্ষয়প্রাপ্ত, মহীখাত কাকে বলে কালকে আমরা আলোচনা করব। মহীখাত হলো অগভীর সমুদ্র যেখানে পলিবালি সঞ্চয় হয়ে চাপের ফলেই আমাদের কি তৈরি হয়? পর্বত তৈরি হয়। তাহলে ফ্লিশ মানে কি? সমুদ্রে মহীখাতের পলিবালি সঞ্চয় হয়ে তৈরি হবে। আর মোলাস বলতে কি বোঝায়? সেটা হবে স্থলভাগের পলি সঞ্চয় হয়ে যেটা তৈরি হবে। ঠিক আছে, ফ্লিশ এবং মোলাস। এটা একবার এসেছিল ইমব্রিকেট চ্যুতি কাকে বলা হয়, মাদ্রাসা পরীক্ষায় এসেছিল। মনে রাখবে যে দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ হলে প্রথমে মহাসাগরীয় ভূত্বক বেঁকে চ্যুতি সৃষ্টি হয় ও ভূত্বক খণ্ড খণ্ড হয়ে একে অন্যের উপরে উঠে যায়। একে ইমব্রিকেট স্ট্রাকচার বলা হয়। ঠিক আছে, মহাসাগরীয় ভূত্বক বেঁকে চ্যুতি সৃষ্টি হয় ও ভূত্বক খণ্ড খণ্ড হয়ে একে অন্যের উপরে উঠে যায়, এটাকে বলা হয় কি? ইমব্রিকেট চ্যুতি। ঠিক আছে, আর একবার বলছি, দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ হলে প্রথমে মহাসাগরীয় ভূত্বক বেঁকে চ্যুতি সৃষ্টি হয় ও ভূত্বক অর্থাৎ মহাদেশীয় অংশের ভূত্বক খণ্ড হয়ে একে অন্যের উপরে উঠে যায়,
একে ইমব্রিকেট চ্যুতি বলা হয়। বেশ, এরপরে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য, পাঁচ সংস্থান শব্দটার সংস্থান তত্ত্বের মধ্যে পাঁচ শব্দটা প্রথম ব্যবহার করে প্লেট শব্দটা প্রথম ব্যবহার করেন তুজো উইলসন। পাত ভূগাঠনিক মতবাদের জনক বলা হয়, পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিচোকে, আমরা আগেও বলেছি। বিশ্বের বৃহত্তম পাতের নাম হলো প্রশান্ত মহাসাগরীয় পাত। পাতের একই দিকে চলনকে বলা হয় অভিসারী পাত সীমানা, বিপরীত দিকে চলনকে বলা হয় প্রতিসারী পাত সীমানা। পাতের পাশাপাশি চলনকে বলা হয় নিরপেক্ষ পাত সীমানা। দ্রুততম পাত হলো প্রশান্ত মহাসাগরীয় পাত, 10 থেকে 10 সেমি বছরে চলে। ঠিক আছে, ধীরতম পাতের নাম হলো আইসল্যান্ড পাত, ইম্পর্টেন্ট মনে রাখবে, ধীরতম পাত আইসল্যান্ড পাত। ভূপৃষ্ঠে সুদৃঢ় স্থায়ী ভূখণ্ডকে কি বলা হয় ক্রেটন, এই শব্দটা মনে রাখবে। এই ক্রেটন থেকে আমাদের এই পাতগুলো তৈরি হয়েছে, পাঁচ সংস্থান তত্ত্বে বলা হয়েছে। আমরা এখানে পাঁচ সংস্থান তত্ত্বের এখানে পড়লাম, এই যে এখানে ক্রেটন বললাম, এই তত্ত্বে ধরে নেওয়া হয়েছে শুরুতে কয়েকটি সুদৃঢ় স্থায়ী শিলামণ্ডলীয় ভূখণ্ড ছিল, এগুলোকে কি বলা হয় ক্রেটন বলা হয়। ঠিক আছে, তাই ক্রেটন বলতে কি স্থায়ী সুদৃঢ় ভূখণ্ডকে ক্রেটন বলা হয়। সর্বাধিক দ্রুতগতির পাত প্রশান্ত মহাসাগরীয় পাত। পাঁচ সঞ্চালনের মূল কারণ কি ম্যাগমার পরিচালন স্রোত, যেটাকে দিয়েছে আর্থার হোমস। ত্রিপাত সংযোগ নিষ্ক্রিয় বাহু কে বলা হয় অলাকোজেন। ত্রিপাত সংযোগের মধ্যে যেটা নিষ্ক্রিয়, আমরা ত্রিপাত সংযোগে যে এখানে দেখব যেটা নিষ্ক্রিয় বাহু, ঠিক আছে, যেটা চলাচল কম করছে, সেটাকে বলা হয় কি আলাকোজেন। আলাকোজেন শব্দটাও আমরা জানবো, এই যে এখানে আছে আলাকোজেন। যেখানে ত্রিপাত সংযোগ ঘটে সেখানে দুটি সক্রিয় পাত থাকে, তৃতীয় নিষ্ক্রিয় পাতটি দুর্বল ও কম গতিশীল। ত্রিপাত সংযোগে নিষ্ক্রিয় পাতকে বলা হয় আলাকোজেন বলে। এখানে ডাইক সৃষ্টি হয় দক্ষিণ আফ্রিকার লিম্পোপো অববাহিকায় আলাকোজেন দেখা যায়, এই যে এখানে, ঠিক আছে, এই যে অংশটা লিম্পোপো অববাহিকায় দেখা যাচ্ছে, ঠিক আছে। বেশ, আলাকোজেন হয়ে গেল। বেনিয়ক মণ্ডল কোথায় তৈরি হয় অভিসারী পাত সীমানায়। দ্বীপীয় বৃত্তিচাপ কোথায় তৈরি হয় অভিসারী পাত সীমানায়। ভারতীয় দ্বীপীয় বৃত্তিচাপ হলো আন্দামান ও নিকোবর। বৃহত্তম দ্বীপীয় বৃত্তচাপ হলো ইন্দোনেশিয়া, মনে রাখবে। ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে ক্রেটন, তারপর ধীরতম পাত আইসল্যান্ড পাত, দ্রুততম পাত প্রশান্ত মহাসাগরীয় পাত, আর পাত শব্দটা প্রথম ব্যবহার করেছিল পিচো। পাঁচ সংস্থানের জনক বলা হয় পাঁচ সংস্থান তত্ত্বের জনক পিচো, আর পাত শব্দটা ব্যবহার করেছিল উইলসন। বেশ, ত্রিপাত সংযোগ তোমাদের আগেই বলেছি যে যখন তিনটে পাত একে অপর থেকে তিন দিকে সরে যাবে তাকে বলা হয় কি ত্রিপাত সংযোগ। এই ত্রিপাত সংযোগ কোথায় আছে, এই যে নাজকা আন্টার্কটিকা প্রশান্ত মহাসাগর পাতে ত্রিপাত সংযোগ আছে। লোহিত সাগর এডেন উপসাগর পূর্ব আফ্রিকা বৃহৎ বস্তু পতাকা সংযোগ আফার ট্রাঙ্গেল বলা হচ্ছে, এই যে এই অংশটা, ঠিক আছে, এই অংশটা একটা ত্রিপাত সংযোগের উদাহরণ, তিনটে পাত সরে যাচ্ছে, ঠিক আছে, ত্রিপাত সংযোগ হলো। এরপর আছে অলাকোজেন, তোমাদের বললাম ত্রিপাত সংযোগের মধ্যে যে পাতটা সক্রিয় থাকবে না, কম সক্রিয় থাকবে, কম গতিশীল থাকবে, তাকে বলা হয় অলাকোজেন। মহীখাত কাকে বলা হয়, মহীখাত তোমাদের বলি, একবার বলেই নি, এইটা হলো অগভীর সমুদ্র, ঠিক আছে। এই অগভীর সমুদ্রে কি হয়, নদী, এইখান থেকে নদী এসে পলিবালি এখানে কিছুটা ভরাট করে, এইখান থেকে এসে পলিবালি এইভাবে ভরাট করে, ঠিক আছে। এবার যখন এই দুটো পাত, এই পাতটা এইদিকে যাবে, এই পাতটা এইদিকে যাবে, তখন পলিবালি ভাঁজ খেয়ে, এটা হলো সমুদ্র, ঠিক আছে, এটা হলো সমুদ্র, এটা সমুদ্র, নিচে পলিবালি জমেছে। এবার যখন দুটো পাত একসঙ্গে আসবে তখন এই পলিগুলো ভাঁজ খেয়ে এরকম পর্বত তৈরি হবে, ঠিক আছে, এরকম পলিবালি ভাঁজ খেয়ে পর্বত তৈরি করবে, ঠিক আছে। এটাকে বলা হয় কি মহীখাত। মহীখাত বলতে কি বোঝায়, অগভীর সমুদ্রে পলিবালি ভরাট হলে তাকে বলা হয় কি মহীখাত। কি বলছে, দুটি মহাদেশীয় পাতের সংযোগস্থলে দীর্ঘ সংকীর্ণ অবনমিত অঞ্চলকে কি বলা হয় জিওসিনক্লাইন বা মহীখাত, যথা তেথিস মহীখাত কোথায় ছিল আমি দেখাচ্ছি, এখনো এই মহীখাতের অংশ আছে, এই যে এই অংশটা, এই যে আজকের দিনে যেটা ভূমধ্যসাগর বলি আমরা, ঠিক আছে, আজকের দিনে যেটা ভূমধ্যসাগর বলি সেটা তেথিস মহীখাতেরই অংশ ছিল। আজকের দিনে যেটা আমরা হিমালয় বলি, এই যে এখানে হিমালয় আছে, এই হিমালয়ের এই জায়গাতে
তারপর যেখানে আজকে হিন্দুকুশ আছে, যেখানে আজকে ককেশাস আছে, এই পর্বতগুলো যেখানে যেখানে আছে, এই জায়গাটাই কি ছিল, তেথিস মহীখাত ছিল। ঠিক আছে, সেখানে পলিবালি ভাঁজকে আজকে আমাদের হিমালয়, আল্পস, ককেশাস, হিন্দুকুশ তৈরি হয়েছে। ঠিক আছে, বেশ। মহীখাত দু ধরনের, এই পলিবালি ভাঁজকে কি তৈরি হয়েছে, হিমালয়, আল্পস। আরও বললাম ককেশাস, হিন্দুকুশ, এইগুলো দুই ধরনের। কি, মায়োজিওসিনক্লাইন, মায়োজিওসিনক্লাইন মহাদেশের নিকটে থাকে, স্থলবিধৌত পদার্থ সঞ্চিত হয়। মায়োজিওসিনক্লাইনে কি হবে, স্থলবিধৌত পদার্থ। আর ইওজিওসিনক্লাইন কি হবে, মহীঢালের বরাবর থাকে, আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, মায়ো ম দিয়ে মনে রাখবে, মহাদেশের পদার্থ জমবে। ঠিক আছে, আর বাকি যেটা ইওজিওসিনক্লাইন আছে সেটা মহীঢালে জমবে। বোঝা গেছে? বেশ। মহাদেশের নিকটে যদি পদার্থ জমে স্থলবিধৌত, সেটা মায়োজিওসিনক্লাইন। জিওসিনক্লাইন মানে কি, মহীখাত। জিওসিনক্লাইন মানেই মহীখাত। এরপরে লাস্ট আমাদের আছে প্লেট টেকটনিক শব্দ। এখানে কি বলেছে, অভিসারী পাত সীমান্তে মহাদেশ ও মহাসাগরীয় পাতের সংঘর্ষের সময় মহাসাগরীয় পাতের একটি পাতলা অংশ খুলে গিয়ে মহাদেশীয় পাতের উপরে উঠে যায়। অর্থাৎ আমরা জানি মহাসাগরীয় পাতটা ঢুকে যায়, এরকম করে ঢুকে যায়, মহাসাগরীয় অংশের পাতটি ঢুকে যায় মহাদেশীয় পাতের নিচে। এরপরে কি হয়, কি বলছে এখানে, যে এই যে মহাসাগরীয় পাতের অংশই পাতলা অংশ, এরকম করে পাতলা অংশ, এরকম করে উঠে যায়। ঠিক আছে, এটা কার অংশ ছিল, এটা মহাসাগরীয়রই অংশ ছিল, কিন্তু উঠে গেল উপরে, যার ঢাল নিমজ্জন তলের বিপরীত দিকে থাকে এবং বাকি অংশ মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে। এই প্রক্রিয়াকে কি বলা হয়, প্লেট টেকটনিক বলা হয়। এটি উত্তর অ্যাপেনাইন পর্বতে দেখা যায়, এটা উত্তর অ্যাপেনিয়ান পর্বতে দেখা যায়, মনে রাখবে। ঠিক আছে, মহাসাগরীয় পাতের অংশটা একটুখানি ছালের মতো যদি উপরে উঠে যায়, মহাদেশীয় পাতের উপরে উঠে যায়, এটা মহাদেশীয় পাত, এটা মহাসাগরীয় পাত। আর এই যে অংশটা উপরে উঠে গেল, এটাই, এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে কি, এই যে এই অংশটা উপরে উঠে গেল। ঠিক আছে, এই অংশটা উপরে উঠে গেল, এটাকেই বলা হচ্ছে কি, প্লেট টেকটনিক। ঠিক আছে, তবে আমাদের ক্লাসটা সম্পূর্ণরূপে শেষ হলো। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই সবাইকে। তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ ক্লাস করানোর চেষ্টা করব পরীক্ষার আগে পর্যন্ত। তবে আজকের জন্য এইটুকুই, পরের দিন আমরা আলোচনা করব অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প নিয়ে। তবে আজকের জন্য এইটুকুই, ভালো থাকবে, জয় হিন্দ।